নমস্কার এবং আদব ভাইয়া, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকালে ভালো আছেন। আজকে আমরা এমসিকিউ ভার্সের 5 নম্বর ক্লাস নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। আজকে ক্লাস আমরা কি পড়াশোনা করব? জীববিজ্ঞান অধ্যায়ে আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, 6 নম্বর চ্যাপ্টার, জীবের পরিবহন। ভাইয়া দেখো, এই যে চ্যাপ্টারটা যে এখন থেকে শুরু করতেছো না, তোমাদের 9-10-এ শুরু করতেছো জীবের পরিবহন চ্যাপ্টারটা, তোমাদের এসএসসিতেও লাগবে। এরপরে তোমাদের যখন কলেজে উঠবা, তোমার কলেজেও এই অধ্যায়টাই আছে। এরপরে তোমার কলেজে যখন উঠবা, তোমাদের এই জীব পরিবহন অধ্যায় তোমার 2টা ভাগে ভাগ হয়ে যাবে। মানে কলেজে গিয়ে তোমার 2টা অধ্যায় হয়ে যাবে। উদ্ভিদ, তোমাদের তো এই জীব পরিবহনে তোমাদের উদ্ভিদ এবং প্রাণীটা একসাথে দিয়ে দেওয়া আছে, তাই না? যখন কলেজে উঠবা, তোমাদের উদ্ভিদেরটা আরেকটা অধ্যায় যাবে, প্রাণীটা আরেকটা অধ্যায় যাবে। উদ্ভিদ সারিতত্ত্ব নামে একটা অধ্যায় আছে কলেজে, সেখানে একটা পার্ট হবে। আর প্রাণীরটা হইতেছে রক্ত সঞ্চালন নামে একটা অধ্যায় আছে প্রাণীবিজ্ঞানে, 2টা অধ্যায়ের ভাগ হবে। তারপর অ্যাডমিশনে যাবা, অ্যাডমিশনে তোমাদের কী হবে, এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। এবং যখন অ্যাডমিশনের পরে যখন বিভিন্ন ভার্সিটিতে যাবা, বিভিন্ন মেডিকেলে যাবা অনেকজন, সেখানেও কি থাকবে, এই অধ্যায়টা থাকবে। কারণ মানে বায়োলজি রিলেটেড যে সাবজেক্টগুলো তোমরা পড়তে চাচ্ছ, তোমাদের জন্য এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। ভালোভাবে বুঝতে হবে তোমাদের এই চ্যাপ্টারটা, ঠিক আছে? তো আমরা শুরু করি আমাদের আজকের প্রথম এমসিকিউ দিয়ে। হৃৎপিণ্ডের আবৃতকারী পর্দার নাম কি? এই যে আমাদের যে হৃৎপিণ্ড কি থাকে, এখানে থাকে, তাই না? হৃৎপিণ্ড এখানে থাকে, এই হৃৎপিণ্ডের আবরণের নাম কি? দেখো এখানে কি বলছে, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। আচ্ছা, আমরা এই যে আমাদের যত অঙ্গ আছে সবগুলোর অঙ্গের যে পর্দার যে নামগুলো আমরা একসাথে দেখে ফেলি। তো আমাদের কি কি আছে, আমাদের শুরু করি মস্তিষ্ক দিয়ে। মস্তিষ্ক, এই যে ব্রেনের আবরণের নাম কি? এটাকে বলা হয় মেনিনজেস। মস্তিষ্কের আবরণের নাম কি? মেনিনজেস। এরপরে কি আসে? এরপরে আসে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডের আবরণের নাম কি? পেরিকার্ডিয়াম। এরপর আছে ফুসফুস বা লাংস। ফুসফুসের আবরণের নাম কি? প্লুরা। ঠিক আছে। এরপরে আসে যকৃতের আবরণের নাম কি? গ্লিসন ক্যাপসুল। ঠিক আছে। এরপর আসে বৃক্ক বা কিডনি। বৃক্কর আবরণের নাম কি? বৃক্কর আবরণের নাম হইতেছে রেনাল ক্যাপসুল। ঠিক আছে। এরপরে দেখো, এই যে আমাদের কি আছে, আমাদের এই যে যেখানে হৃৎপিণ্ড থাকে সেটাকে বলা হয় থাকে বক্ষ গহ্বর। আর যেদিকে আমাদের পাকস্থলী বা এই যে পেট বলি না, এই পেটের যে একটা গহ্বর আছে এটাকে বলা হয় থাকে উদর গহ্বর। এই উদর গহ্বরে এটা কি থাকে, একটা পর্দা থাকে, সেটাকে বলা হয় থাকে পেরিটোনিয়াম। আমরা বক্ষ গহ্বর কি, উদর গহ্বর কি, এটা তোমাদের পরবর্তী যে অধ্যায় আছে 7 নম্বর অধ্যায় গ্যাসীয় বিনিময়, সেখানে আমরা ভালোভাবে বুঝবো, ঠিক আছে? তো এই যে উপরে যে একটা গহ্বর আছে এটাকে বলা হয় থাকে বক্ষ গহ্বর, আর নিচে একটা গহ্বর আছে সেটাকে বলা হয় উদর গহ্বর। এই উদর গহ্বরে একটা পর্দা থাকে, সেটাকে বলা হয় থাকে কি? পেরিটোনিয়াম। এরপরে আমাদের কি আছে, অস্থি। দেখো এই যে অস্থি আছে না আমাদের হাড্ডিগুলা, এই হাড্ডিগুলোর কি থাকে, একটা পেরিওস্টিয়াম নামে একটা কোষ থাকে, ঠিক আছে? আচ্ছা, এটা অস্থিটা লিখে দেখি, সমস্যা নেই। দেখছো, সবগুলোকে আমরা কি করছি, একসাথে লিখে দিয়েছি। এটা খুবই মানে গুরুত্বপূর্ণ আর কি, তোমরা জানলে খুবই ভালো হয়। তো আমাদের এখানে কি আছে দেখো, এই যে হৃৎপিণ্ডের আবৃতকারী পর্দার নাম কি? হৃৎপিণ্ড কি? পেরিকার্ডিয়াম, তাই না? আমাদের এই যে পেরিকার্ডিয়ামটা হবে। তাহলে এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম মানে কি? এই যে হৃৎপিণ্ডের যে পেশিগুলো আছে, এই পেশিগুলো কি 3 স্তর বিশিষ্ট পেশি, ঠিক আছে? এই একটা হচ্ছে এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। তো এখানে রেখে দেই, এই যে এপিকার্ডিয়ামটা কি? হচ্ছে বাইরে। ভাই একটা জিনিস, জীববিজ্ঞানে যখনই তোমরা এই যে আবরণের ক্ষেত্রে এপি বা পেরি এরকম জিনিস পাবা, মানে কি? বাইরে। মায়ো মানে কি? মাঝে। এন্ডো মানে কি? ভিতরে। বুঝতে পারছো? যে কোনো জীববিজ্ঞানে তোমরা এপি
বা পেরি এরকম যদি কোনো কিছু যদি তোমরা কোনো শব্দের আগে যদি পাও, তার মানে কি বোঝাইছে, এটা বাইরে কোনো কিছু বোঝানো হয়েছে। আর যদি মায়ো লেখা থাকে মানে ভিতরে মানে মাঝখানে বোঝানো হয়েছে। এন্ডো মানে কি ভেতরে, বুঝতে পারছো? তো যখন এপিকার্ডিয়াম আছে তাহলে এটা হচ্ছে কি বাইরে, মায়োকার্ডিয়াম মানে কি মাঝে, এন্ডো মানে কি ভেতরে বেশি। আশা করি বুঝতে পারছো। আর 2 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, আরাফাত পায়েস খাওয়ার সময় টসটসে কিশমিশ দেখতে পেলো। এক্ষেত্রে কিশমিশ টসটস হওয়ার কারণ কি? দেখো ওই যে পায়েসের ক্ষেত্রে পায়েস যখন খায় কিশমিশগুলো কি থাকে, ফুলা থাকে না, এটাকে মানে টসটসে বলা হয়েছে আর কি, ঠিক আছে। আবার যে বাজারে যে কিশমিশগুলো বিক্রি করে চুপসে থাকে, কিশমিশগুলো কি থাকে চুপসে থাকে। তো এটা কেন হয়? এটা হইতেছে তোমার এই যে অবিশ্রবণের কারণে হয়। এটা কেন হয়? এটা হয় অবিশ্রবণের কারণে। কারণ দেখো এই অবিশ্রবণের ক্ষেত্রে আমাদের কি বলা আছে, অবিশ্রবণের ক্ষেত্রে তোমার অবিশ্রবণ যে তোমাদের প্রথম দিকে অবিশ্রবণ কিন্তু এটা লেখা আছে যে যে কি হয়, কিশমিশ কি করে পানিতে ফুলে যায়, আবার কি করে যখন চিনির দ্রবণ যখন দেয় সেটা আবার চুপসে যায়, ঠিক আছে। তোমাদের অবিশ্রবণের সংজ্ঞা কি দেওয়া আছে, একই দ্রব এবং একই দ্রাবক যুক্ত ভিন্ন ঘনমাত্রার দ্রবণের ক্ষেত্রে কি হয়, দ্রবণগুলা নিম্ন ঘনমাত্রা থেকে উচ্চ ঘনমাত্রার দিকে দ্রাবকগুলা পরিবাহিত হয়, তাই না? এটার আনসার কোনটা হবে? এটার আনসার হবে অবিশ্রবণ বা অসমোসিস। এই অবিশ্রবণকে কি বলা হয় থাকে? অসমোসিস বলা হয় থাকে। ব্যাপন কি ভাইয়া? ব্যাপন হচ্ছে ওই যে তোমার কোনো দ্রবের অণু উচ্চ ঘনমাত্রা থেকে নিম্ন ঘনমাত্রার দিকে যে ব্যাপিত হয়, প্রবাহিত হয়, এটা ওই যে সুগন্ধি পারফিউম যদি সারি কি হয়ে যাবে, ব্যাপিত হবে, সারা রুম ব্যাপিত হয়ে যাবে, সারা রুমে গন্ধটা আমরা পাবো। এরপরে এই যে ফুলের যে গন্ধ, আমরা পুরো এলাকাটা মানে পুরো জায়গাটা জুড়ে আমরা গন্ধ পাই না ফুলের গন্ধ, তো এইটা হচ্ছে কি ব্যাপনের কারণে হয়। এই ব্যাপনকে কি বলা হয় থাকে? ডিফিউশন বলা হয় থাকে। এই ব্যাপারকে কি বলা হয়? ডিফিউশন বলা হয় থাকে। ইমবাইবিশন মানে কি? ওই যে কলের জাতীয় পদার্থ যে তোমার যে তরল যে শুষে নেই সেটা কি তোমার ইমবাইবিশনের মাধ্যমে থাকে। যেমন ধর কাঠের মধ্যে কি থাকে? সেলুলোজ থাকে, এরপরে তোমার স্টার্চ থাকে, জিলেটিন থাকে। এরা হচ্ছে কলের জাতীয় পদার্থ যারা পানি আকর্ষণ করে, ঠিক আছে। ওই যে সেলুলোজ কোথায় থাকে? তোমার উদ্ভিদের মধ্যে সেলুলোজ থাকে না। স্টার্চ কোথায় থাকে? শর্করাতে স্টার্চ থাকে, তাই না? আমরা এগুলো জানি, এটা বুঝলাম। এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন কি বলছে, নিচের কোনটি হাইড্রোফিলিক পদার্থ নয়? হাইড্রোফিলিক, এখানে কিছু বোঝার জিনিস আছে। হাইড্রোফিলিক এবং হাইড্রোফোবিক। দেখো হাইড্রো মানে কি পানি, ফিলি মানে কি, দেখো আমি পানিকে কি করতেছি? ফিল করতেছি, পানিকে আমি ভালোবাসতেছি, এটা বুঝেছি, ঠিক আছে। হাইড্রোফিলিক মানে কি আমি পানিকে ভালোবাসি, পানি আমার দরকার, পানিকে আমি আকর্ষণ করতে চাই, এটা হচ্ছে হাইড্রোফিলিক মানে কি এই হাইড্রোফিলিকের বিপরীতটা। হাইড্রোফিলিক মানে কি আমি পানিকে ভালোবাসি না, পানি আমার দরকার নাই, আমি পানি পছন্দ করি না, পানিকে আমি বিকর্ষণ করতেছি, এটা হচ্ছে কি হাইড্রোফিলিক। আর হাইড্রোফিলিক মানে কি পানি আমার দরকার, পানিকে আমার ভালো লাগে, পানি আমি পানি আকর্ষী, ঠিক আছে। এরকম পানি আকর্ষী কারা কারা আছে? পানি আকর্ষী তোমাদের বইয়ে দেওয়া আছে, দেখো হাইড্রোফিলিক ইমবাইবেশনের যে উদাহরণ ব্যাখ্যার ক্ষেত্রে তোমাদের হাইড্রোফিলিককে দেওয়া আছে। কি কি দেওয়া আছে? দেওয়া আছে স্টার্চ, সেলুলোজ এবং কি দেওয়া আছে? জিলেটিন মনে দেওয়া আছে, জিলেটিন দেওয়া আছে। তারপরে হাইড্রোফোবিক কারা কারা? যেমন ধরো মোম, প্লাস্টিক, এরা হইতেছে হাইড্রোফিলিক পদার্থ। তাহলে এখানে কি দেখো কি দেওয়া আছে, নিচের কোনটি হাইড্রোফিলিক পদার্থ নয়? সেলুলোজ, এই সেলুলোজ আছে। কিউটিন, আচ্ছা কিউটিন নাই। স্টার্চ আছে, জিলেটিন আছে, তাহলে কোনটা নাই? আমাদের কিউটিন নাই। এটা হবে কি হাইড্রোফিলিক পদার্থ না। সুগন্ধির বাতাস ছড়িয়ে পড়া কোন ধরনের প্রক্রিয়া? আগে বুঝো, সুগন্ধির বাতাসে ছড়িয়ে পড়া এটা কোন প্রক্রিয়া? ব্যাপন প্রক্রিয়া। ব্যাপন কি ধরনের প্রক্রিয়া? এটা এক ধরনের ভৌত প্রক্রিয়া। ব্যাপন তো আপনা আপনি হয়, তাই না? ব্যাপন তো আপনা আপনি হয়ে থাকে, এই কারণে এটা কি? এটা হচ্ছে ভৌত প্রক্রিয়া। আচ্ছা, কোন প্রক্রিয়ায় উদ্ভিদ খনিজ পদার্থ পাশের কোষে স্থানান্তরিত হয়? এই যে উদ্ভিদ যে খনিজ পদার্থ শোষণ করে, একটা কোষ থেকে আরেকটা কোষে যায়, আরেকটা কোষে আরেকটা কোষে যায়, এটা কোন প্রক্রিয়ার মাধ্যমে যায়? এটা হচ্ছে অবিশ্রবণ প্রক্রিয়ার মাধ্যমে যায়। তোমাদের বই স্পষ্ট লেখা আছে অবিশ্রবণ প্রক্রিয়ার মাধ্যমে এটা যায়, বা অসমোসিস প্রক্রিয়ার মাধ্যমে এটা যায়। এখানে প্রশ্নটা কিন্তু একটা ঘুরিয়ে দিতেও পারতো,
ঘুরে দেওয়া যায়। কিভাবে বলবো এটা? কোন চাপের কারণে উদ্ভিদ খনিজ পদার্থ পাশের কোষে স্থানান্তরিত হয়? কোন চাপের কারণে? ঠিক আছে, এটা হবে, তখন কি হবে আনসার? তখন হবে ব্যাপন চাপের কারণে। বুঝতে পারছো? এখানে কি বলছে? কোন প্রক্রিয়ায় উদ্ভিদ খনিজ পদার্থ পাশের কোষে স্থানান্তরিত হয়? অবিশ্রবণ, এক কথাই শেষ। আর যদি বলে কোন চাপের কারণে খনিজ পদার্থ পাশের কোষে স্থানান্তরিত হয়? ব্যাপন চাপের কারণে। আশা করছি আমরা এগুলো বুঝতে পারছি। তো এখন দেখো আমাদের 6 নম্বর প্রশ্নে কি বলছে? মানব দেহে তাপের সমতা রক্ষা করা কার কাজ? দেখো আমাদের রক্তের কিন্তু দেখো তোমাদের যে রক্তের যে কাজের ক্ষেত্রে আমাদের কিন্তু দেওয়া আছে মানব দেহে তাপের সমতা রক্ষা কার কাজ? এটা হচ্ছে রক্তের কাজ। দেখো আমাদের বইয়ে দেওয়া আছে এই যে রক্তের কাজ। এই রক্তের কাজে দেখো কাজের ক্ষেত্রে দেখো কি কি দেওয়া আছে? অক্সিজেন পরিবহন করে, কার্বন ডাইঅক্সাইড অপসারণ করে, খাদ্যসার পরিবহন। খাদ্যসার মানে কি? বিভিন্ন যে খাদ্যগুলো যে আমরা খাইতেছি এগুলা রক্তের মাধ্যমে কি পুষে যায়, যে গ্লুকোজ যায়, অ্যামিনো অ্যাসিড যায়, এগুলা পুষের মাধ্যমে এরা যায়, কারণ পুষের মতো শক্তি দরকার, তাই না? এই খাবারগুলো গেলে না শক্তি তৈরি হবে। এরপরে তাপের সমতা রক্ষা, এই যে আমাদের ভেতরে যে দেহের ভিতরে তাপমাত্রা কত জানো? 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই তাপের সমতা বজায় রাখাটা এরা কার কাজ? বজ্র পদার্থ নিষ্কাশন, এই যে আমরা যে খাবার কারণে আমাদের যে বজ্র তৈরি হইতেছে, মলমূত্র তৈরি হইতেছে, এগুলা রক্তের মাধ্যমে কি হয়? আবার দেহের মানে নিষ্কাশিত হয়। হরমোন পরিবহন করে, বিভিন্ন হরমোন এই রক্তের পরিবহন করে থাকে। রোগ প্রতিরোধ করে, যে রোগ প্রতিরোধ কিভাবে করে? দেখো আমাদের রক্তকণিকা 3 ধরনের রক্তকণিকা আছে না? লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। এই যে শ্বেত রক্তকণিকা এটা কি করে? আমাদের ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে আমাদের দেহেতে যে জীবাণুগুলো আছে সেগুলোকে কি করে? ধ্বংস করে। আচ্ছা, রক্ত জমাট বাঁধা, দেখো যে আমাদের যে হাত কাটলে রক্ত কিন্তু পড়ে, হাত কাটার সাথে সাথে কি হয়? রক্ত পড়ে। দেখবে যে কিছুক্ষণ পরে কি হইতেছে? আর রক্ত পড়তেছে না, তো এই জমাট বাইরে গেছে, তাই না? এটা কি করে? এটা অনুচক্রিকা রক্তকণিকা করে। অনুচক্রিকা কি করে? এই রক্ত জমাট বাঁধার কাজটা করে থাকে। তো এগুলো হচ্ছে রক্তের কাজ। ঠিক আছে, তাহলে দেহে তাপের সমতা রক্ষা করা কার কাজ? এটা হচ্ছে রক্তের কাজ। পুরোপুরি তোমাদের বইয়ের লাইন থেকে দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা, পত্ররন্ধ্রীয় প্রশোধন হার কত? পত্ররন্ধ্রীয় প্রশোধন ট্রান্সপিরেশন, তাই না? প্রশোধন কোনটা? প্রশোধন হইতেছে ট্রান্সপিরেশন। এই যে উদ্ভিদ যে পানিগুলো যে শোষণ করতেছে, যদি তার প্রয়োজনের তুলনায় যদি অতিরিক্ত পানি শোষণ করে ফেলে, এই অতিরিক্ত পানিগুলোকে কি করে? সে বাষ্পাকারে দেহে থেকে নির্গত করে। ঠিক আছে, যাতে দেহে তার পানির যে সাম্যতা এটা যাতে বজায় রাখার জন্য। ঠিক আছে, তো এই প্রশোধনটা কয়ভাবে হইতে পারে? 3 ভাবে হইতে পারে। একটা হইতেছে কি? একটা হইতেছে পত্ররন্ধ্রীয়, আর একটা হচ্ছে কিউটিকুলার প্রশোধন, আর একটা হচ্ছে লেন্টিকুলার প্রশোধন। ঠিক আছে, পত্ররন্ধ্র প্রশোধন মানে কি? দেখো পাতার মধ্যে অনেকগুলো পত্ররন্ধ্র থাকে। এই মানে পত্ররন্ধ্র মানে কি? পাতার ভিতরে ছিদ্র থাকে কিছু, ঠিক আছে? এই ছিদ্রের মধ্যে দিয়ে কি হইতে পারে? পানিগুলো বের হইতে পারে। আবার কি আছে? কিউটিকুলার মানে কি? পাতার যে আবরণ, এই আবরণে বিভিন্ন কিউটিন থাকে, কিউটিন থাকে। এই কিউটিন দিয়ে কি হইতে পারে? পানিগুলো বের হইতে পারে। লেন্টিকুলার মানে কি? দেখো নরম উদ্ভিদের কাণ্ডে কি থাকে? বিভিন্ন দাগ থাকে, তাই না? এই দাগ দিয়ে কি হইতে পারে? পানিগুলা নির্গত হইতে পারে। তো এই যে পত্ররন্ধ্রী প্রশোধনটা কি? মানে প্রধানত পত্ররন্ধ্রী প্রশোধনের মাধ্যমে পানিগুলো নির্গত হয়ে থাকে। ঠিক আছে, তো এখানে হচ্ছে তোমার 90 থেকে 95%, এটা হচ্ছে 90 থেকে 95% পানি এর মাধ্যমে বের হয়ে থাকে। আর কিউটিকুলারের মধ্য দিয়ে 2 থেকে 5% পানি বের হয়ে থাকে। আর লেন্টিকুলারের মাধ্যমে 1% পানি কি হয়? বের হয়ে থাকে। এই তোমার কিউটিকুলার এবং লেন্টিকুলার যে পার্সেন্টেজটা তোমাদের বলে দেওয়া নাই, এটা তোমার এক্সট্রা ইনফো। ঠিক আছে, তা আমাদের আনসার কোনটা হবে? 90 থেকে 95%। 90 থেকে 95%। আচ্ছা, প্রশোধনের হার বৃদ্ধির সাথে কোনটি সম্পর্কিত? প্রশোধনের হার বৃদ্ধির সাথে কোনটি সম্পর্কিত? দেখি ওই যে এটা কোন টাইপ থেকে প্রশ্ন করছে? ওই যে তোমাদের প্রশোধনের যে প্রভাবক আছে না, বাহ্যিক প্রভাবক, অভ্যন্তরীণ প্রভাবক, এই টপিক থেকে প্রশ্ন করা হয়েছে। বায়ুচাপ বৃদ্ধি, দেখো না, বায়ুচাপ যদি বৃদ্ধি পায় আমাদের প্রশোধনের হার কমে যায়। এটা ব্যস্তানুপাতিক, বায়ুচাপের সাথে কি হয়? এটা ব্যস্তানুপাতিক। কারণ দেখো তোমার বায়ুচাপ যদি বেশি হয়ে যায় আমাদের পত্ররন্ধ্রের উপর কি পড়ে? চাপ পড়ে, ফলে পত্ররন্ধ্রটা কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। যদি পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়, পানি দেখো আমাদের পত্ররন্ধ্রের মাধ্যমেই তো পানিগুলো সবচেয়ে বেশি বের হয়। যদি পত্ররন্ধ্র যদি চাপের কারণে যদি বন্ধ হয়ে যায়, পানিগুলো সহজে বের হতে পারবে না। তার মানে কি? এটা ব্যস্তানুপাতিক।
নিম্ন তাপমাত্রা না, এটাও না, কারণ আমাদের কি দরকার, নিম্ন তাপমাত্রায় পত্ররন্ধ্র বন্ধ থাকে, পাতার সংখ্যা বেশি। হ্যাঁ দেখো, পাতার সংখ্যা বেশি, তো কমন সেন্স দেখো, একটা গাছের ভিতরে অনেক 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 পাতা আছে, প্রতিটা পাতায় কি থাকে, পত্ররন্ধ্র থাকে। যত পাতা বেশি হবে পত্ররন্ধ্র তত বেশি হবে, যত পত্ররন্ধ্র বেশি হবে তার প্রসারণ হার বেশি হবে। ঠিক আছে না? তাহলে কোনটা হবে, আনসার কোনটা হবে, পাতার সংখ্যা বেশি। পত্রফলকের আয়তন ছোট, দেখো পত্রফলক মানে কি, পাতার যদি আয়তনটা যদি ছোট হয়, ছোট পাতার ক্ষেত্রে পত্ররন্ধ্র কম থাকবে, বড় পাতা হলে পত্ররন্ধ্র বেশি থাকবে, এরকম চিন্তা ভালো। ঠিক আছে, আরো দেখি আমাদের পত্ররন্ধ্র নিয়ে। দেখো এই যে পত্ররন্ধ্রের মধ্যে বাহ্যিক প্রভাবের সাথে কি কি দেওয়া আছে, দেখো তাপমাত্রা, তাপমাত্রা বাড়লে প্রশোধনও বাড়ে। ঠিক আছে, সমানুপাতিক। আপেক্ষিক আর্দ্রতা না, আপেক্ষিক আর্দ্রতা দেখো এটা এটা হচ্ছে বাহ্যিক প্রভাব, আপেক্ষিক আর্দ্রতা যদি বাড়ে প্রশোধনটা কমে যাবে। আলো মানে দিনের আলোতে প্রশোধনটা ভালো হয়, সরি এটা তো সারা সংশ্লেষণ। আলো যদি ভালো আলো হয় তোমার প্রশোধনটা বেশি হবে, আর কম আলোতে প্রশোধন কম হয়। আবার যদি বেশি অত্যাধিক যদি আলো পেয়ে থাকে আবার প্রশোধন তখন কি হয়ে যাবে, কমে যাবে। ঠিক আছে, তো কোনো কিছুই অতিরিক্ত ভালো না আর কি। এরপর আছে বায়ু প্রবাহ। এই বায়ু প্রবাহ দেখো যে তোমার যে এখানে বায়ুচাপ বৃদ্ধি, প্রশোধনটা কমে যায় যদি বেশি হয়। এরপর অভ্যন্তরীণ প্রভাবের মধ্যে কি দেওয়া আছে দেখো, পত্ররন্ধ্র, পত্ররন্ধ্রের সংখ্যা যদি বেশি হয় প্রশোধন বেশি হবে, কম থাকলে কম হবে। পত্রের সংখ্যা, যত পত্রের সংখ্যা বেশি হবে তত প্রশোধনটা বেশি হবে। ঠিক আছে, পত্রফলকের আয়তন, পত্রফলকের আয়তন যদি বাড়ে প্রশোধনটা বাড়বে। এরপরে উদ্ভিদের বায়বীয় অঙ্গের আয়তন, এটার সাথে কি মানে সমানুপাতিক সম্পর্ক প্রশোধন। ঠিক আছে, আশা করছি আমরা এই প্রভাবগুলা আমরা বুঝতে পারছি। আচ্ছা এবার দেখো কি বলছে, কুশস্থ পানি মানে কুশের ভিতরে যে পানি এবং পানিতে দ্রবীভূত খনিজ লবণকে একত্রে কি বলে। কুশের ভিতরে পানি এবং কুশের যে পানিতে দ্রবীভূত খনিজ লবণকে কি বলে, এটাকে বলে কুশরস। এটাকে কি বলে, এটাকে বলে কুশরস, এটাকে বলে কুশরস। আর আরেকটা প্রশ্ন তোমাদের এখান থেকে চলে আসবে, ওই যে তোমার জীবকুশ আর টিস্যুর ক্ষেত্রে দেখো, তোমার জাইলেমের ক্ষেত্রে তোমার ট্রাকিট ছিল, ভেসেল ছিল, জাইলেম প্যারেনকাইমা ছিল, জাইলেম ফাইবার ছিল, তাই না? এই যে ভেসেল ছিল না, জাইলেমের মধ্যে ভেসেল, এই ভেসেলটা কি করে, এই কুশরসটাকে পরিবাহিত করে। ঠিক আছে, মানে জাস্ট জেনে রাখলাম, এমসিকিউ চলে আসলে ফুট করে আনসার দিয়ে দিলাম। 10 নম্বর কি বলছে দেখো, উদ্ভিদের গৌণ বৃদ্ধি হলে কাণ্ডের বাকল ফেটে কি সৃষ্টি হয়। উদ্ভিদের গৌণ বৃদ্ধি হলে উদ্ভিদের বাকল ফেটে কি সৃষ্টি হয়। দেখো এই যে উদ্ভিদ, এই যে উদ্ভিদের দেখো এই যে বাকলের ক্ষেত্রে কি থাকে, এই বাকলের তোমার এই যে বাকল, এই যে বাকল এরকম 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 বাকলগুলো কি হয়, যদি ফাটে, যদি ফেটে এই যে এরকম এরকম কুশ থাকে, এটা যদি ফাটে এইগুলোকে যে বলা হয়, এগুলোকে বলা হয় ল্যান্টিসেল। এগুলোকে কি বলা হয়, এগুলোকে বলা হয় ল্যান্টিসেল। ঠিক আছে, ফাটার মধ্যে যে ফাঁকা ফাঁকা বিভিন্ন কোষে থাকে ওগুলোকে বলা হয় থাকে ল্যান্টিসেল। ঠিক আছে, এই ল্যান্টিসেল দিয়ে কি হয়, যে প্রশোধন হয়ে থাকে, লেন্টিকুলার প্রশোধন 1% হয়ে থাকে, এই ল্যান্টিসেল দিয়ে কি হয়, এই প্রশোধন হয়ে থাকে। এটা কি হবে, আনসার কোনটা হবে, এটার আনসার হবে ল্যান্টিসেল। এটার আনসার কোনটা হবে, ল্যান্টিসেল। উদ্ভিদের জন্য সহজলভ্য পানি কোনটি। উদ্ভিদ যে পানি শোষণ করতেছে, বলা আছে না কৈশিক পানি, কৈশিক পানি শোষণ করে। কৈশিক পানি কেন শোষণ করে, কারণ কৈশিক পানিগুলো কি করে, উদ্ভিদ সহজে শোষণ করতে পারে মূলের মাধ্যমে। ঠিক আছে, দেখো এই যে আমাদের উদ্ভিদের মূলের নিচে এভাবে বিভিন্ন খনিজ পদার্থ থাকে, বিভিন্নভাবে খনিজ পদার্থ থাকে। এগুলো কি বলতেছে, খনিজ পদার্থ। এই খনিজ পদার্থ মাঝে মাঝে কি থাকে, মাঝখানে থাকে এরকম কৈশিক পানি, মাঝখানে কি থাকে, এই যে এরকম কৈশিক পানি। কৈশিক পানি, এই কৈশিক পানিগুলো কি করে, উদ্ভিদের মূল রূপের মাধ্যমে শোষণ করে থাকে। তাহলে উদ্ভিদ সহজলভ্য পানি কোনটা, কৈশিক পানি, কৈশিক পানি। আশা করছি ভাইয়া এগুলা আপনারা বুঝতে পারছেন নাকি। তো এখন দেখো ভাইয়া আমাদের 12 নম্বর প্রশ্নে কি বলছে, ডান নিলয় থেকে ফুসফুসে রক্ত প্রবেশ করে কোনটির মাধ্যমে। ডান নিলয় থেকে ফুসফুসে রক্ত করে কোনটির মাধ্যমে। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো সলভ করার আগে আমরা দেখো আমাদের দিকে আমরা কি করছি, একটা হৃৎপিণ্ডের ছবি আঁকছি, হৃৎপিণ্ডে কীভাবে রক্তগুলো সঞ্চালিত হয় আমরা সেগুলো দেখবো। ঠিক আছে, আচ্ছা তো সবার আগে জানে নেই আমাদের হৃৎপিণ্ডকে কয়টা প্রকোষ্ঠে ভাগ করা হয়। আমাদের হৃৎপিণ্ডের কয়টা প্রকোষ্ঠ আছে, 4টা প্রকোষ্ঠ আছে। একটা দিছে ডান অলিন্দ, আরেকটা আছে ডান নিলয়, আরেকটা আছে বাম
অলিন্দ, বাম নিলয়। ঠিক আছে, তো ডান অলিন্দ ডান নিলয়, বাম অলিন্দ বাম নিলয়, মানে 4টা প্রকোষ্ঠ আছে। আমরা 4টা প্রকোষ্ঠগুলো দেখি ভাই, আমরা চিনতে পারি। এই যে তোমার এই পার্টটা, এটাকে বলা থাকে ডান অলিন্দ, ডান অলিন্দ। এই অংশটাকে দিচ্ছে ডান অলিন্দ, আর যে নিচের যে অংশটা এটা দিচ্ছে কি ডান নিলয়। এটা দেখো, এটা ডান সাইড না, এটা ডান সাইড না আমাদের, এ কারণে এটা হচ্ছে ডান নিলয়। আচ্ছা, এরপর এই যে অংশ, এই যে এখানে যে এই মাঝের অংশটাকে বলা হয় থাকে, আসতেছে না, এই অংশটাকে বলা হয় থাকে বাম অলিন্দ, আর এই অংশটাকে বলা হয় থাকে বাম নিলয়। এই হইতেছে আমাদের কি 4টা প্রকোষ্ঠ। এই অংশটুকু মিলে হইতেছে ডান অলিন্দ, আর এই অংশটুকু মিলে হইতেছে ডান নিলয়, এই অংশটুকু মিলে হইতেছে বাম অলিন্দ, আর এই অংশটুকু মিলে হইতেছে কি বাম নিলয়। ঠিক আছে, এখানে কি হবে, রক্তকলা পরিবাহিত হইতে হয়। এই যে সবুজ অংশটা দেওয়া আছে না, সবুজ অংশটা দিয়ে হইতেছে অক্সিজেন যুক্ত রক্তকলা পরিবাহিত হয়। আর এই সাদা যে পাটটা রাখছে এটা এদিকে দিয়ে কি হয়, তোমার কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকলা পরিবাহিত হয়। ঠিক আছে, আমরা আগে আমরা আগে অক্সিজেন যুক্ত রক্তগুলাকে পরিবাহিত হয় সেটা আগে দেখি। দেখো আমাদের এখানে কি আছে, মনে করো আমাদের এখানে কি আছে, একটা ফুসফুস আছে, লাংস, ফুসফুস আছে। এই ফুসফুস দিয়ে কি হবে, এই ফুসফুসের মাধ্যমে এই যে নালীগুলা, এই নালীগুলা কি হচ্ছে, তোমার নালীগুলো এদিকে আছে, এই নালীগুলো এটার সাথে সংযুক্ত। দেখো এই যে নালীগুলা কি এটার সাথে সংযুক্ত, এদিক দিয়ে কি হবে, তোমার অক্সিজেন যুক্ত রক্তগুলা, অক্সিজেন যুক্ত রক্তগুলা তোমার কি হবে, এই বাম অলিন্দে আসবে। এই বাম অলিন্দে আসার পর তোমার কি হবে, এদিক দিয়ে আসবে, বাম নিলয়ে আসবে। বুঝতে পারছো? দেখো এই যে ফুসফুস, এই ফুসফুস থেকে অক্সিজেন গুলো এদিক দিয়ে আসবে, এদিক দিয়ে কোথায় আসবে, বাম অলিন্দে আসবে, বাম অলিন্দ থেকে তোমার বাম নিলয়ে যাবে, বাম নিলয় দিয়ে তোমার এদিকে এসে এদিক দিয়ে চলে যাবে, এদিক দিয়ে চলে যাবে। বুঝতে পারছো? এদিক দিয়ে চলে যাবে। কোন দিকে আসছিল, এদিকে আসছিল, এদিক দিয়ে এসে এদিকে যাবে, এদিক দিয়ে এসে এরকম যাবে, এরকম গিয়ে এরকম চলে যাবে। ঠিক আছে, এখন আমরা নালীগুলো দেখি কোন নালীর মাধ্যমে আসছে। দেখো এই যে ফুসফুস থেকে যে অক্সিজেনটা যে নালীর মাধ্যমে আসছে, এই নালীগুলোকে কি বলা হয়ে থাকে, এই নালীগুলোকে বলা হয়ে থাকে, এই যে নালী, এই নালীটাকে কি বলা হয়ে থাকে, এই নালীটাকে বলা হয়ে থাকে পালমোনারি, পালমোনারি শিরা, পালমোনারি শিরা। পালমোনারি লেখাটা মানে কোনো জায়গায় যদি দেখো তার মানে বুঝবা এটা ফুসফুসের সাথে সংযুক্ত আছে। পালমোনারি শিরা মানে কি, ফুসফুসের শিরা। ঠিক আছে, এই ফুসফুসের শিরার মাধ্যমে অক্সিজেনগুলো রক্তগুলো আসে। দেখো আমরা রক্তনালী 3 ধরনের দেখছি না, ধমনী, একটা হচ্ছে ধমনী, একটা হচ্ছে শিরা, একটা হচ্ছে কৈশিক নালী, তাই না? এই ধমনীর মধ্য দিয়ে অক্সিজেনযুক্ত রক্ত পরিবাহিত হয় আমরা জানি, শিরার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবাহিত হয় এটা জানি আমরা। কিন্তু দেখো এই যে পালমোনারি শিরা, এটা হচ্ছে ধমনীর উল্টা। বুঝতে পারছো? পালমোনারি শিরা, দেখো শিরা দিয়ে কি হয়, কার্বনযুক্ত রক্তগুলা পরিবাহিত হয়, কিন্তু পালমোনারি শিরা যখন থাকবে তখন কি হবে, অক্সিজেন যুক্ত রক্তগুলা পরিবাহিত হবে। এই দেখো পালমোনারি শিরা দিয়ে অক্সিজেন যুক্ত রক্তগুলা পরিবাহিত হইতেছে। ঠিক আছে, ধমনী দিয়ে কি হয়, তোমার অক্সিজেন যুক্ত রক্ত পরিবাহিত হয়। যখন পালমোনারি ধমনী লেখা থাকবে তখন কি হবে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলা পরিবাহিত হবে। ঠিক আছে, পালমোনারি লেখা থাকলে কি যাবে, উল্টে যাবে। আশা করি বুঝতে পারছো। তো দেখো যে পালমোনারি, তখন আমরা কি বলতে পারি, ফুসফুস থেকে পালমোনারি শিরার মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্ত বাম অলিন্দে আসে, বাম অলিন্দে আসার পর সেগুলো বাম অলিন্দে আসার পর বাম নিলয়ে আসে, বাম নিলয়ে আসার পর এই ঊর্ধ্ব মহাশিরা, ঊর্ধ্ব মহাধমনী, এটাকে কি বলা হয়ে থাকে, এটাকে বলা হয়ে থাকে ঊর্ধ্ব মহাধমনী। ঊর্ধ্ব মহাধমনী বা এওয়ার্টাও বলা হয়ে থাকে, ঊর্ধ্ব মহাধমনী বা এওয়ার্টাও বলা হয়ে থাকে। বুঝতে পারছো? আচ্ছা, তোমরা ঊর্ধ্ব মহাধমনী মনে রাখলে হবে বা এওয়ার্টা মনে রাখলে হবে, সমস্যা নেই। তো আমরা কি বললাম, ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত রক্ত পালমোনারি শিরার মাধ্যমে বাম অলিন্দে আসে, বাম অলিন্দ থেকে বাম নিলয়ে যায়, বাম নিলয়ে যাওয়ার পরে ঊর্ধ্ব মহাধমনী দিয়ে কি হয়ে যায়, তোমার সারা দেহে চলে যায়। এই ঊর্ধ্ব মহাধমনী দিয়ে আমাদের ব্রেনে রক্ত যায়, হাতে যায়, পায়ে যায়, রক্ত যায়, সব জায়গাতে কি সারা দেহে রক্তগুলো প্রবাহিত হয়। আশা করি বুঝতে পারছো। এখন আমরা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলো দেখি। দেখো অক্সিজেন যুক্ত রক্তগুলো তো আমাদের দেহে চলে গেল, এখন দেহ থেকে কি আসবে, কার্বন ডাইঅক্সাইড রক্তগুলো আসবে। তাহলে দেহ থেকে
দেহ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তগুলো কি হবে, এই যে দিক দিয়ে আসবে, এই যে এদিক দিয়ে আসবে। নিম্ন মহাশিরা এবং ঊর্ধ্ব মহাশিরা দিয়ে কি হলো, অক্সিজেনগুলো দেহ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তগুলো কোথায় আসলো, ডানোলিন্দে আসলো। কোথায় আসলো, ডানোলিন্দে আসলো। ডানোলিন্দে আসার পর তোমার এই যে ডাননিলয়ে আসবে, এদিক দিয়ে আসতেছে, এদিক দিয়ে আসতেছে, ডানোলিন্দে আসলো। এরপরে তোমার এই যে নালী দিয়ে মানে এই দিক দিয়ে তোমার ডাননিলয়ে আসবে। ডাননিলয়ে আসার পর কি হবে, এই সাদা অংশগুলো দেখো এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে যাবে। বুঝতে পারছো? তো দেখো এই যে এদিক দিয়ে যাইতেছে, দেখো দেখো মানে ফুসফুস কিন্তু এখানে আছে, তাই না? দেখো ফুসফুস এই যে নালীগুলো এদিক দিয়ে সংযুক্ত হলো। নালীগুলো কি হলো, এই তোমার রক্তগুলা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তগুলা কি হলো, ডাননিলয়ে আসার পর এদিক দিয়ে চলে গেল। তো এই যে নালী দিয়ে চলে যাইতেছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তগুলা ফুসফুসে যাইতেছে, তাহলে কোন নালী হবে, পালমোনারি ধমনী। কারণ ধমনী কি করে, অক্সিজেন যুক্ত রক্ত পরিবাহিত করে। যখনই পালমোনারি ধমনী হয়ে যাবে তখন কি হবে, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবাহিত হবে। এটা হয়েছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তগুলা কোন নালীর মধ্যে পরিবাহিত হইতেছে, ফুসফুসে, পালমোনারি ধমনীর মাধ্যমে হইতেছে। তো এটাকে আমরা কি বলবো, পালমোনারি ধমনী বলবো। ঠিক আছে, আবার বলি, ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত পালমোনারি শিরার মাধ্যমে বামলিন্দে আসে, বামলিন্দ থেকে বামনিলয়ে যায়, বামনিলয় থেকে ঊর্ধ্ব মহাধমনীর মাধ্যমে আমাদের সারা দেহে পরিবাহিত হয় রক্ত। ঠিক আছে, একটা পার্ট শেষ। আবার দেহ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ঊর্ধ্ব এবং নিম্ন মহাশিরা দিয়ে ডানোলিন্দে আসে, ডানোলিন্দ থেকে ডাননিলয়ে যায়, ডাননিলয় থেকে পালমোনারি ধমনীর মাধ্যমে ফুসফুসে আবার রক্তগুলা যায়, বলে একসাথে ঘটে। বুঝতে পারছো ভাই? তাহলে দেখো এখানে কি বলছে, ডাননিলয় থেকে ফুসফুস রক্তে প্রবেশ করে কিসের মাধ্যমে, ডাননিলয় থেকে ফুসফুসে রক্ত প্রবেশ করে কিসের মাধ্যমে, ডাননিলয়, এই যে ডাননিলয় থেকে ফুসফুসে রক্ত প্রবেশ করে কোনটির মাধ্যমে, ডাননিলয় থেকে ফুসফুসে রক্ত প্রবেশ করে কোনটির মাধ্যমে, এই নালীর মাধ্যমে না। এই নালীর নাম কি, পালমোনারি ধমনী। এই নালীর নাম কি, পালমোনারি ধমনী। আনসার কোনটা হবে, মার্কার বেশি হয়ে গেছে, তাহলে কোনটা হবে, পালমোনারি ধমনী। এখন যদি এখানে প্রশ্ন করতো বাম নিলয় থেকে দেহে রক্ত প্রবেশ করে কোনটির মাধ্যমে, বাম নিলয় থেকে দেহে রক্ত প্রবেশ করে কোনটির মাধ্যমে, ঊর্ধ্ব মহাধমনীর মাধ্যমে। বা আরেকটা প্রশ্ন করলো, ফুসফুস থেকে বাম নিলয়ে রক্ত প্রবেশ করে কোনটির মাধ্যমে, ফুসফুস থেকে বাম নিলয়ে রক্ত প্রবেশ করে কোনটির মাধ্যমে, পালমোনারি শিরার মাধ্যমে। আশা করি এটা কনফিউশনটা খুবই মানে এখন আর কোনো কনফিউশন লাগবে না। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো কি বলছে, ডানোলিন্দ ও ডাননিলয় এর মাঝের কপাটিকা কোনটা। দেখো ভাই একটা জিনিস দেখো, এই যে আমাদের যে ডানোলিন্দ, ডাননিলয়, বামলিন্দ, বামনিলয়, চারটা প্রকোষ্ঠ আছে। চারটা প্রকোষ্ঠে দেখো এই যে এরকম যে কিছু তীরের মতো আছে কিছু কপাটিকা। ঠিক আছে, মানে করো যে ডানোলিন্দ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত যখন ডাননিলয়ে আসবে, ডাননিলয় থেকে যেন রক্তগুলো আবার ডানোলিন্দে যাইতে না পারে, এর জন্য মাঝখানে কি থাকে, একটা ঢাকনা থাকে। কি থাকে, একটা ঢাকনা থাকে। দেখো যেমন আমাদের যে পানির পাইপে বৃষ্টি যখন পড়ে পানি পাইপের জন্য ঢাকনা থাকে না, চাবি থাকে না, এই চাবিটা অন করলে কি হয়, মোটরের পানিগুলো আমাদের ঘরে যায়। আবার আমরা যখন ট্যাঙ্কি যখন পরিষ্কার করি, পানির ট্যাঙ্কি যখন পরিষ্কার করি তখন কি হয়, চাবিগুলো বন্ধ করে দেয় না, যাতে ময়লা পানিগুলো যাতে বাইরের ঘরের ভিতরে যেতে না পারে, কারণে চাবিগুলো বন্ধ করে দেয়। ঠিক একই রকমভাবে এই তোমার হৃৎপিণ্ডের বেলায়ও এই যে রক্তগুলো যখন ডানোলিন্দ থেকে ডাননিলয়ে যায় তখন ঢাকনাগুলো খোলা থাকে। আবার ডাননিলয় থেকে আবার ডানোলিন্দে রক্তগুলো না যাওয়ার জন্য এখানে কি থাকে, এরকম ঢাকনা থাকে। এরকম দেখো এই যে ঢাকনা, দেখো এগুলা, এই যে একটা ঢাকনা। ঠিক আছে, আবার এই যে এখানে কি আছে, এখানে একটা ঢাকনা আছে, এই যে এখানে একটা ঢাকনা আছে, আবার এখানে কি আছে, একটা ঢাকনা আছে। বুঝতে পারছো? দেখো ডানোলিন্দ এবং ডাননিলয় মাঝখানে ঢাকনা আছে, আর ডাননিলয় থেকে তোমার এই যে পালমোনারি ধমনী, এটা ক্ষেত্রে একটা ঢাকনা আছে। বামলিন্দ থেকে বামনিলয়ের মধ্যে একটা ঢাকনা আছে। বামনিলয় থেকে তোমার মহাধমনী বা ঊর্ধ্ব মহাধমনী, এটার ক্ষেত্রে কি আছে, এটা ঢাকনা আছে। এই ঢাকনাগুলোর নামটা জানলে খুবই ভালো। ঠিক আছে, প্রশ্ন কিন্তু অলরেডি চলে আসছে তোমাদের ঢাকনার নাম। তাহলে দেখো কি বলবো আমরা, এই যে বামলিন্দ এবং বামনিলয়, এই ঢাকনার নাম কি, মাঝের যে ঢাকনার নাম কি, বাইকাসপিড। বাম আছে বাইকাসপিড, বতে বাম বতে বাইকাসপিড। তাহলে এই ঢাকনার নাম কি বলবো আমি, বাইকাসপিড।
পিট কপাটিকা, বাইকাসপিড কপাটিকা। এরপরে দেখো এই যে ডান অলিন্দ ডান নিলয়, ডান অলিন্দ ডান নিলয়, এর মাঝখানের যে কপাটিকাটার নাম কি? ট্রাইকাসপিড। বামে বাইকাসপিড, ডানে ট্রাইকাসপিড। ট্রাইকাসপিড কপাটিকা, ঠিক আছে। এখন দেখো এই যে তোমার যে বাম নিলয় থেকে যে আমাদের যে মহাধমনী বা এওয়ার্টা, এটা বাম নিলয় থেকে যে আমাদের যে মহাধমনী বা এওয়ার্টা, এটার যে মাঝখানে যে কপাটিকা, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় এওয়ার্টা না এওয়ার্টিক। এওয়ার্টিক সেমিনুলার কপাটিকা। এওয়ার্টিক সেমিনুলার কপাটিকা, যেহেতু এওয়ার্টা, এটা হচ্ছে এওয়ার্টা বা মহাধমনী, তো এওয়ার্টিক সেমিনুলার কপাটিকা, ঠিক আছে। আবার দেখো এই যে ডান নিলয় থেকে আমার যে পালমোনারি ধমনীর মধ্যে কি আছে? এটা কপাটিকা আছে, এই যে কপাটিকা। তাহলে এটাকে কি বলা হয়ে যাবে? এটাকে বলা হয়ে যাবে, এটা বলা হবে পালমোনারি। এই পালমোনারি ধমনী, এখানে পালমোনারি নাম, পালমোনারি সেমিনুলার কপাটিকা, ঠিক আছে। দেখো বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝখানে কি আছে? একটা কপাটিকা আছে, একটা ঢাকনা আছে, সেই ঢাকনার নাম কি? বাইকাসপিড, বামে বাইকাসপিড। ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝখানে একটা কপাটিকা আছে বা ঢাকনা আছে, এটার নাম কি? ট্রাইকাসপিড কপাটিকা। বাম নিলয় এবং মহাধমনী বা এওয়ার্টা, এটার মাঝখানে একটা ঢাকনা আছে, এটার নাম কি? এওয়ার্টিক সেমিনুলার কপাটিকা, এওয়ার্টা এওয়ার্টিক। বাম নিলয় এবং পালমোনারি ধমনীর মাঝখানে একটা ঢাকনা আছে, সেটার নাম কি? পালমোনারি সেমিনুলার কপাটিকা। যদি এই এওয়ার্টিক আর পালমোনারি কঠিন লাগে, শুধুমাত্র বাইকাসপিড এবং ট্রাইকাসপিডটা মনে রাখো, ঠিক আছে। আচ্ছা, আশা করি আমরা হৃৎপিণ্ডের যে কাজটা কিভাবে হইতেছে আমরা বুঝতে পারছি, তাই না? তাহলে ডান অলিন্দ এবং ডান নিলয়, ডান অলিন্দ এবং ডান নিলয়, মাঝের কপাটিকা কোনটা? মাঝের কপাটিকা এটা, ট্রাইকাসপিড কপাটিকা। তাহলে বাইকাসপিড কোনটা হবে ভাইয়া? বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝের কপাটিকাটাকে কি বলবো আমরা? বাইকাসপিড। বাম অলিন্দ বাম নিলয় হলে, ঠিক আছে। আচ্ছা দেখো স্যাফরানিনের রং কেমন? দেখো এই যে তোমাদের যে বেপন প্রক্রিয়া একটা পরীক্ষা আছে, এটার মধ্যে যে টবের মধ্যে আমরা গাছ লাগাইছি, নিচের দিকে স্যাফরানিনের রং দিছি লাল কালারের, তাই না? স্যাফরানিনের লাল কালার দিতেছি, পরে কি হইতেছে তোমরা জানানোর জন্য পরীক্ষা দিছিল, তাই না? দেখো তাহলে স্যাফরানিন কি? লাল কালার। স্যাফরানিন কি বলতেছে? এই যে লাল কালার, রং কেমন? স্যাফরানিন লাল। তো ভাই আশা করছি এই হৃৎপিণ্ডের এটা খুবই গুরুত্বপূর্ণ, সিকিউর জন্য বলো এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ জানা দরকার। তো আমরা আশা করছি এটা আমরা বুঝতে পারছি, যতটা পারি সম্ভব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। তো এটা কেমন লাগলো তোমরা জানাবে, ঠিক আছে। তো এখন দেখো আমরা 15 নম্বর প্রশ্নে কি বলছে? ভিটামিন ডি সংশ্লেষ করার জন্য সূর্যের আলো ত্বকে অবস্থিত কোন উপাদানটির রাসায়নিক পরিবর্তন ঘটায়? আমি কি বলছে? বলছে হইতেছে ভিটামিন ডি সংশ্লেষ করার জন্য সূর্যের আলো ত্বকে অবস্থিত কোন উপাদানটি রাসায়নিক পরিবর্তন ঘটায়? তোমাদের যে কোলেস্টেরল আছে, কোলেস্টেরলে দেখো এটা কিন্তু খুব সুন্দর করে দেখা আছে কোলেস্টেরল, এটা আনসার কোনটা হবে? এটা আনসার হবে কোলেস্টেরল। দেখো আমাদের কোলেস্টেরলে কি বলা আছে দেখো, আমি এখন যা বলবো তোমরা বইয়ের সাথে দাগিয়ে ফেলবা, ঠিক আছে। দেখো এই কোলেস্টেরল কি করে? কোলেস্টেরল কোষপ্রাচীর তৈরিতে সাহায্য করে এবং রক্ষাও করে, এবার জনন হরমোন অ্যান্ড্রোজেন ও ইস্ট্রোজেন তৈরিতে সাহায্য করে, মানে যে মেয়েদের যে হরমোনগুলা অ্যান্ড্রোজেন এবং ইস্ট্রোজেন তৈরিতে সাহায্য করে। অ্যাড্রেনাল গ্রন্থি কোথায় থাকে? তোমার বৃক্কের উপরে, কিডনির উপরে থাকে। গ্রন্থির হরমোন ও পিত্তরস তৈরিতে সাহায্য করে। সূর্যালোকের উপস্থিতিতে চামড়ার কোলেস্টেরল থেকে ভিটামিন ডি তৈরি হয়, যা রক্তের মাধ্যমে কিডনিতে গিয়ে ভিটামিন ডি এর কার্যরূপে পরিণত হয়। এই যে এটা বলছে, ঠিক আছে। দেখো কি লেখা আছে? সূর্যালোকের উপস্থিতিতে চামড়ার কোলেস্টেরল থেকে ভিটামিন ডি তৈরি হয়, যা রক্তের মাধ্যমে কিডনিতে গিয়ে ভিটামিন ডি এর কার্যকর রূপে পরিণত হয়, ঠিক আছে। এরপরে চর্বিতে দ্রবণীয় ভিটামিন, দেখো আমাদের ভিটামিন কিন্তু দুইটাতে দ্রবণীয়, একটা হচ্ছে পানিতে দ্রবণীয় আর একটা হচ্ছে চর্বিতে দ্রবণীয়। চর্বিতে দ্রবণীয় ভিটামিন কোনগুলা? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে। আর পানিতে দ্রবণীয় ভিটামিন কোনগুলা? ভিটামিন সি, বি এবং ভিটামিন সি।
এগুলো হচ্ছে পানিতে দ্রবণীয়, ঠিক আছে, নোট করে লেখো, ঠিক আছে। বিভাগে সহায়তা করে। এরপরে স্নায়ুকোষ, স্নায়ুকোষ বলতে কোনটা, নিউরনকে বুঝাইছে। স্নায়ুকোষের কার্যকারিতার জন্য প্রয়োজন, হ্যাঁ এটা কিন্তু বোর্ড পরীক্ষাতে আসছে প্রশ্নটা। স্নায়ুকোষের কার্যকারিতার জন্য কোনটি প্রয়োজন, কোলেস্টেরল প্রয়োজন। এরপরে পিত্তরসে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে তা তলানির মতো পিত্তথলিতে জমা হয়, এটাকে কি বলা থাকে, পিত্তপাথর বলা হয়ে থাকে, ঠিক আছে, বা গল ব্লাডার স্টোনও বলা হয়ে থাকে, ঠিক আছে। পিত্তপাথর, এই যে কোলেস্টেরল জমে কি হয় তোমার তলানির মতো সৃষ্টি হয়, সেটাকে কি হয়, পিত্তপাথর বলা হয়ে থাকে। আচ্ছা, এরপর দেখো কি বলছে 16 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, অধিক মাত্রায় কোলেস্টেরল থাকে কোন খাদ্যে, অধিক মাত্রায় কোলেস্টেরল থাকে কোন খাদ্যে। দেখো এখানে কি বলা আছে দেখো, কোলেস্টেরলের ক্ষেত্রে কোলেস্টেরল লিপোপ্রোটিন নামক, মানে লিপোপ্রোটিন মানে কি, লিপিড যুগ প্রোটিন, লিপিড এবং প্রোটিন মিলে কি তৈরি করে, লিপোপ্রোটিন নামক যৌগ সৃষ্টির মাধ্যমে রক্তে প্রবাহিত হয়। রক্তে 3 ধরনের লিপোপ্রোটিন দেখা যায়, যা বলতেছি বা দাগিয়ে ফেলে ইম্পর্টেন্ট লাইন, ঠিক আছে। রক্তে 3 ধরনের লিপোপ্রোটিন দেখা যায়, একটা হচ্ছে এলডিএল, আরেকটা হচ্ছে এইচডিএল, আরেকটা হচ্ছে ট্রাইগ্লিসারাইড। এলডিএল মানে কি, লো ডেন্সিটি লিপোপ্রোটিন, লো ডেন্সিটি লিপোপ্রোটিন। এইচডিএল এর পূর্ণরূপ কি, হাই ডেন্সিটি লিপোপ্রোটিন। এলডিএল এবং এইচডিএল এর মধ্যে কোনটি ভালো, এইচডিএল ভালো, ঠিক আছে, কারণ এলডিএল এর পরিমাণ যদি আমাদের দেশে যদি বেশি থাকে আমাদের হৃদরোগ হয়, আর এইচডিএল বেশি থাকলে ভালো। আর এখন খুবই দুঃখের কথা, এই যে আমাদের এলডিএলটা ছেলেদের ক্ষেত্রে বেশি থাকে, বুঝতে পারছো, আর এইচডিএলটা মেয়েদের ক্ষেত্রে বেশি থাকে। এ কারণে মেয়েদের কি হয়, হৃদরোগের কম হয়, ঠিক আছে, আর ছেলেদের ক্ষেত্রে হৃদরোগের পরিমাণটা বেশি, কারণ যেটা ভালো ওটা মেয়েদের ক্ষেত্রে বেশি থাকে, আর যেটা খারাপ এটা আমাদের ক্ষেত্রে বেশি থাকে, ঠিক আছে। আচ্ছা, তো এই যে বলা আছে এলডিএলটা খারাপ, হৃদরোগের ঝুঁকি বাড়ায়, আর রক্তে 70% থাকে এটা, আর এইচডিএল এর ক্ষেত্রে এটা ভালো, মেয়েদের বেশি থাকে, ঠিক আছে। তারপরে ট্রাইগ্লিসারাইড দেখো, এটি চর্বি হিসেবে রক্তের প্লাজমায় অবস্থান করে, রক্তের প্লাজমা মানে রক্তরসে অবস্থান করে। অধিক মাত্রায় কোলেস্টেরল থাকে কোথায়, কোন কোন খাবারে অধিক মাত্রায় কোলেস্টেরল থাকে, তোমাদের বইয়ে দেওয়া আছে। মাখন, ঠিক আছে, মাখন, চিংড়ি, ঝিনুক, ডিম এবং ডিমের কুসুম, ওই যে ডিমের ভিতরে যে হলুদ অংশ থাকে না, এটা হচ্ছে ডিমের কুসুম, এবং গবাদি পশুর যকৃত, এগুলোতে কি থাকে, অধিক মাত্রায় কোলেস্টেরল থাকে। এখন দেখো এই যে ধমনী, আমাদের যে গায়ে 3 ধরনের রক্তনালী আছে না, ধমনী আছে, শিরা আছে এবং কৈশিক নালিকা আছে। এই ধমনীর গায়ে কি হয়, চর্বিগুলো জমা হয়, এই যে ট্রাইগ্লিসারাইডের যে চর্বিগুলো জমা হয় কি করে, তোমার দেখো একটা রক্তনালীতে ভিতরে, এই যে একটা নালীর ভিতরে চর্বিগুলো জমা হইতেছে, তার মানে কি রক্তনালীটা সরু হয়ে যাবে না, আগের থেকে সরু হয়ে যাবে না, ফলে কি হয়, রক্ত প্রবাহটা কি হয়ে যায়, স্লো হয়ে যাবে। এভাবে করতে করতে যে আমাদের কি, যদি রক্ত প্রবাহ স্লো হয়ে যায় আমাদের বুকে ব্যথা হবে, বুকে ব্যথা হয় না, যাদের হার্ট অ্যাটাক হয় তাদের আগে থেকে বুকে ব্যথা হয়, অনেক প্রচুর পরিমাণে বুকে ব্যথা হয়। এই যে এটাকে কি বলা থাকে, এটাকে বলা থাকে অ্যানজাইনা, এটাকে বলা থাকে অ্যানজাইনা, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখি আমরা তাহলে কি বললাম, অধিক মাত্রায় কোলেস্টেরল কোন খাবার থাকে, তোমার যে মাখনে থাকে, চিংড়িতে থাকে, গবাদি পশুর যকৃতে থাকে, এগুলো থাকে বুঝছিলে। তাহলে এখানে কি আছে, তোমার চিংড়ি আছে, আমি চিংড়িটা পাবো। টিউনিকা মিডিয়া কি দিয়ে তৈরি, টিউনিকা মিডিয়া, দেখো টিউনিকা মিডিয়া দেখার আগে আমাদের টিউনিকা মিডিয়া কিসের অংশ সেটা বোঝার আগে আমাদের এই টেবিলটা একটু দেখে ফেলি, ছকটা একটু দেখে ফেলি, এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আমাদের দেহে কয় ধরনের রক্তনালী আছে, 3 ধরনের রক্তনালী আছে। রক্তনালী কয় ধরনের আছে, 3 ধরনের আছে। ধমনী, শিরা, কৈশিক নালিকা। আমরা এই ধমনী ও শিরার দিয়ে দেখি, ঠিক আছে। দেখো ধমনীর উৎপত্তি সমাপ্তি দেখো, ধমনী কোথা থেকে তৈরি হয়, হৃৎপিণ্ড থেকে তৈরি হয়। ধমনীগুলো কোথা থেকে তৈরি হয়, হৃৎপিণ্ড থেকে শুরু তৈরি হয় এবং কোথায় শেষ হয়, কৈশিক জালিকা থেকে শেষ হয়। আর শিরাগুলোর উৎপত্তি কোথায় থেকে, কৈশিক জালিকা থেকে, সমাপ্তি কোথায়, হৃৎপিণ্ড থেকে সমাপ্ত। মানে এটা কি বোঝানো হচ্ছে দেখো, এই এটা দিয়েছে কি, এটা হার্ট, এটা দিয়েছে হার্ট, ঠিক আছে। আর এখানে কি আছে, কৈশিক নালিকা আছে, কৈশিক নালিকা আছে। এখন দেখো এখান থেকে যে তোমার যে হৃৎপিণ্ড থেকে তৈরি হয়ে কৈশিক নালিকায় গিয়ে শেষ হয়েছে, এটা কোনটা হবে, এটা হবে ধমনী। হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়ে কৈশিক নালিকায় গিয়ে শেষ হয়েছে, এটা কোনটা হবে, এটা হবে ধমনী। আবার কি হয়েছে,
কৈশিক নালিকা থেকে উৎপন্ন হয়ে হৃৎপিণ্ডে গিয়ে শেষ হয়েছে, সেটা কোনটা হবে? শিরা। বুঝতে পারছো? হৃৎপিণ্ড থেকে উৎপত্তি লাভ করে কৈশিক নালিকায় গিয়ে শেষ হয়েছে, সমাপ্তি করছে, এটা কোনটা হবে? এটা হবে ধমনী। আর কৈশিক নালিকা থেকে উৎপন্ন হয়ে হৃৎপিণ্ড গিয়ে শেষ হয়েছে, এটা কোনটা হবে? শিরা হবে। এটাই বলা আছে। রক্ত প্রবাহের দিক দেখো, রক্ত প্রবাহের দিক তোমার যে ধমনীর ক্ষেত্রে কি করে? তোমার হৃৎপিণ্ড থেকে সারা দেহে রক্ত প্রবাহ করে কে? তোমার ধমনী, ঠিক আছে। আবার দেহ থেকে সারা দেহ থেকে হৃৎপিণ্ডে কে প্রবাহিত করে? এটা হইতেছে শিরা। বুঝতে পারছো? হার্ট মানে কি? হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড থেকে সারা দেহে রক্ত প্রবাহ করে কোন নালী? ধমনী। আর দেহ থেকে রক্তে প্রবাহ করে কোনটা? শিরা। মানে একটা অপরটার বিপরীত আর কি। এরপর দেখো রক্তের প্রকৃতি, অক্সিজেনযুক্ত রক্ত পরিবাহিত করে। আমরা জানি ধমনী কি করে? অক্সিজেনযুক্ত রক্তগুলো প্রবাহিত করে। আর সেটা কি করে? কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত প্রবাহিত করে। আমরা কিন্তু আগের সাইডে পড়ছিলাম, যখন পালমোনারি লেখা থাকবে তখন কি হয়ে যাবে? উল্টা হয়ে যাবে। পালমোনারি ধমনী কি করবে? কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত প্রবাহিত করবে। পালমোনারি শিরা কি করবে? অক্সিজেনযুক্ত রক্ত প্রবাহিত করবে। দেখাই তো পালমোনারি ধমনী এটা ব্যতিক্রম, পালমোনারি শিরা কি? এটা ব্যতিক্রম, ঠিক আছে। দেখো প্রাচীর, ধমনীর যে প্রাচীরটা এটা পুরু মানে মোটা থাকে এবং স্থিতিস্থাপক। আর শিরার যে প্রাচীরটা কম পুরু এবং অস্থিতিস্থাপক। আর এর যে প্রাচীরটা তোমার 3 স্তর, এর প্রাচীরটা কয় স্তর? 3 স্তর। এই যে তোমার শিরার প্রাচীরটা কি? সেম 3 স্তর। মানে এখানে যা আছে এটা এখানেও সেম থাকে, 3 স্তর। এগুলো লিখলাম না। এটা হচ্ছে প্রথমটাকে টিউনিকা মিডিয়া বলা থাকে, টিউনিকা এক্সটার্না বলা থাকে, আর মাঝেরটাকে টিউনিকা মিডিয়া বলা থাকে, আর ভেতরটাকে টিউনিকা ইন্টিমা বলা থাকে। মনে করো এই যে একটা কি, এটা কি বলো তো? এই যে ঠিক আছে ভাইয়া, এই 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 যে মাঝখানে কি থাকে? এই সব বাইরের দিকে থাকে তো তোমার টিউনিকা এক্সটার্নাল থাকে, আর মাঝখানে আরো প্রাচীর আছে, কেবল টিউনিকা মিডিয়া বলা থাকে। আর ভেতরের দিকে প্রাচীরটা থাকে, তাকে কি বলা যায়? তাকে বলা থাকে টিউনিকা ইন্টিমা। তো 3 ধরনের প্রাচীর আছে এদের, মানে 3 প্রাচীর স্তরটা কয় ধরনের? মানে কয়টা স্তর? 3টা স্তর আর কি। আর সেটার ক্ষেত্রেও সেম ভাবে টিউনিকা এক্সটার্না, টিউনিকা মিডিয়া, টিউনিকা ইন্টিমা থাকে, ঠিক আছে। কপাটিকা মানে কি? যে ঢাকনা, এই যে হৃৎপিণ্ডে দেখছিলাম না, বাইকাসপিড কপাটিকা, ট্রাইকাসপিড কপাটিকা, এগুলো দেখছিলাম ঢাকনা আর কি। তো ঢাকনাগুলো কি? তোমার ধমনীতে কোনো কপাটিকা নাই, কিন্তু শিরার ক্ষেত্রে কি আছে? কপাটিকা আছে। ধমনীতে কোনো কপাটিকা নাই, কিন্তু শিরাতে কি আছে? কপাটিকা আছে। লুমেন, এই লুমেন জিনিসটা কি? দেখো এই যে নালী, এই যে এটা আমার ধমনীর নালী, ধমনীর নালীটা কি আছে? এই যে তোমার যে যেদিক দিয়ে রক্তগুলা প্রবাহিত হয়, যে মধ্য দিয়ে, এটা তো নালী, নালীর এই যেটা এটা গর্ত, এদিক দিয়ে রক্তগুলা প্রবাহিত হয় না, এই যে গহ্বর, এই যে গহ্বরে কি বলা যায়? এটাকে বলা যায় লুমেন। এটাকে কি বলা যায়? এটাকে বলা যায় লুমেন। দেখো এই যে ধমনীর লুমেনটা কি? ছোট, মানে কি এই ধমনীর যে কি, হ্যাঁ এই দেখো, হ্যাঁ এই দেখো, এটা হইতেছে কি? এটা মনে করি একটা ধমনী। এটা কি? এটা হইতেছে একটা ধমনী, ধমনীর নালী, ঠিক আছে। তো এই এর ভেতর দিয়ে না তোমার রক্তগুলা প্রবাহিত হবে, এর ভেতর দিয়ে কি হবে? রক্তগুলা প্রবাহিত হবে, তাই না? তাইলে এই যে এই গর্তটা হইতেছে কি? এটা হচ্ছে লুমেন। এটা কি? এটা হইতেছে লুমেন। বুঝতে পারছো? এখন দেখো এই যে ধমনীর ক্ষেত্রে কি বলছে? এই যে ধমনীর ক্ষেত্রে এই যে লুমেনটা, এই সাদাটা কি? এই সাদাটা হচ্ছে ধমনী, আর সবুজটা কি? এটা হচ্ছে শিরা। আবার বুঝো, সাদাটা কি? এটা হচ্ছে ধমনী, সবুজটা হচ্ছে কি? শিরা। দেখো ধমনীর যে লুমেনটা শিরার লুমেনের চেয়ে তো ছোট না, শিরার লুমেনটা বড় না? তো দেখো ধমনীর লুমেনটা যেহেতু ছোট, এদিক দিয়ে রক্তগুলা কি হবে? তোমার বিভিন্ন যাওয়ার সময় কি করে? চাপ সৃষ্টি করবে, চাপের সৃষ্টি হবে, তাই না? আর যেহেতু তোমার শিরার যে লুমেনটা বড়, এখানে রক্তগুলা কি হবে? স্মুথলি যাইতে পারবে, কোনো বাধাবিহীনভাবে যাইতে পারবে। বুঝতে পারছো? তো এটাই বলা হয়েছে ধমনীর লুমেনটা কি? ছোট, শিরার লুমেনটা কি? বড়। ধমনীর লুমেন ছোট, শিরার লুমেন। আশা করি বুঝতে পারছো। আচ্ছা এবার দেখো আমাদের কি বলছে? টিউনিকা মিডিয়া কি দিয়ে তৈরি? টিউনিকা মিডিয়া কি দিয়ে তৈরি? এই যে টিউনিকা মিডিয়া কি দিয়ে তৈরি? এটা হচ্ছে অনৈচ্ছিক পেশি দিয়ে তৈরি। এটা কি ধরনের পেশি দিয়ে তৈরি? অনৈচ্ছিক পেশি দিয়ে তৈরি, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো কি বলছে? কোন বিজ্ঞানী মানুষের রক্তের শ্রেণী বিন্যাস করেন? এটা মুখস্থ টাইপের প্রশ্ন। এটা দিচ্ছে কি? এটা দিচ্ছে কার্ল লেনস্টেইনার। কার্ল লেনস্টেইনার, তো মনে রাখবে একটু। আর একজন সুস্থ ব্যক্তি কত মাস অন্তর রক্তদান করতে পারে? তোমাদের বইয়ে দেখো দেওয়া আছে 4 মাস। অনেকে 4 মাস লেখা আছে, আবার অনেকে 3 মাস পর পরও দেয় আর কি, ঠিক আছে। তো 4 মাস লেখা আছে, তাহলে 4 মাসই দিন। আচ্ছা তো ভাইয়া আশা করি বুঝতে পারছো। এই পার্থক্যটা জেনে রাখবা, তোমাদের বইয়ে তো সুন্দর করে দেওয়া নেই।
আমি আর এক্সট্রা ইনফো সহ তোমাদের সরাসরি বুঝিয়ে দিলাম, লুমেনটাও বুঝিয়ে দিলাম, লুমেনটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, তো ভাইয়া এখন দেখো আমাদের 20 নম্বর প্রশ্ন কি বলছে, কোন রক্ত গ্রুপকে সার্বজনীন গ্রহীতা বলা হয়। প্রথমে আমরা জানি আমরা সার্বজনীন গ্রহীতা কাকে বলা হয়ে থাকে, এবি গ্রুপকে বলা হয়ে থাকে, ঠিক আছে। আবার সার্বজনীন দাতা কাকে বলা হয়ে থাকে, তোমার ও ব্লাড গ্রুপকে বলা হয়ে থাকে। আচ্ছা, সার্বজনীন দাতা কাকে বলা হয়ে থাকে, ও ব্লাড গ্রুপকে বলা হয়ে থাকে সার্বজনীন গ্রহীতা, এবি ব্লাড গ্রুপকে বলা হয়ে থাকে, তাই না। তাহলে দেখো এখন আমরা এবি কি বলা হয়ে থাকে, সার্বজনীন গ্রহীতা কাকে বলা থাকে, এবি ব্লাড গ্রুপকে বলা থাকে। আমরা আচ্ছা এখন আমরা এই যে সমগ্র ব্লাড গ্রুপ নিয়ে আমরা এখন আলোচনা করবো, ঠিক আছে। এগুলো যদি জানতে পারো, সব টেকনিকটা জানাবো তোমাদের এখন, আর কোনো সমস্যা হবে না তোমাদের। ব্লাড গ্রুপিং নিয়ে যতই প্রশ্ন আসুক না কেন তোমাদের কোনো সমস্যাই হবে না। দেখো আমাদের ব্লাড গ্রুপ 4 ধরনের ব্লাড গ্রুপ আছে, তাই না। যে লেন্সটেনার তোমার 4 ধরনের 4 ভাগে ভাগ করছে, এ ব্লাড গ্রুপ, বি ব্লাড গ্রুপ, এবি ব্লাড গ্রুপ, ও ব্লাড গ্রুপ, তাই না। দেখো এ ব্লাড গ্রুপে এই অ্যান্টিজেনগুলো কোথায় থাকে, লোহিত রক্তকণিকা। দেখো এখানে আরবিসি দেওয়া আছে, রেড ব্লাড সেল মানে কি লোহিত রক্তকণিকা। আর অ্যান্টিবডিগুলো কোথায় থাকে, প্লাজমা মানে কি রক্তরসে থাকে, তাই না। এ ব্লাড গ্রুপে কি থাকে, এ অ্যান্টিজেন থাকে। বি ব্লাড গ্রুপে বি অ্যান্টিজেন থাকে। আমি যেভাবে বলতেছি সেভাবে যদি মনে রাখো তোমাদের কোনো প্রেশার পড়বে না মাথায়, সহজে মনে রাখতে পারো, শর্ট টেকনিক দেখাই দিব, ঠিক আছে। এ ব্লাড গ্রুপে এ অ্যান্টিজেন থাকে, বি ব্লাড গ্রুপে বি অ্যান্টিজেন থাকে, এবি ব্লাড গ্রুপে এবি অ্যান্টিজেন থাকে, ও ব্লাড গ্রুপে কিছু অ্যান্টিজেন থাকে না। দেখো ও মানে কি জিরো, এখানে জিরো বোঝানো হয়েছে, আমরা ও বলতেছি, ঠিক আছে। তাহলে এ ব্লাড গ্রুপে এ অ্যান্টিজেন, বি ব্লাড গ্রুপে বি অ্যান্টিজেন, এবি ব্লাড গ্রুপে এবি অ্যান্টিজেন, এ অ্যান্টিজেন থাকতে পারে, বি অ্যান্টিজেন থাকতে পারে। ও ব্লাড গ্রুপে ব্লাড গ্রুপে নাই, কিছু অ্যান্টিজেন নাই, ঠিক আছে। দেখো অ্যান্টিজেন আর অ্যান্টিবডি একসাথে থাকবে, মানে একই ধরনের থাকবে না, বুঝতে পারছো। অ্যান্টিজেন আর অ্যান্টিবডি একই ধরনের থাকবে না। তাহলে এখানে দেখো এখানে এ অ্যান্টিজেন আছে, এখানে বি অ্যান্টিবডি হবে, খুবই ভালো কথা। অ্যান্টিবডিকে তোমাদের বইয়ে কি দেওয়া আছে, স্মল লেটার দিয়ে প্রকাশ করা আছে, তো ক্যাপিটাল লেটার দিয়ে বললে এটা মানে দিবা না, স্মল লেটার তোমরা ইউজ করবা, ঠিক আছে। তো দেখো এ অ্যান্টিজেন থাকলে বি অ্যান্টিবডি, বি অ্যান্টিজেন থাকলে এ অ্যান্টিবডি, মানে একই ধরনের থাকতেছে না, এ থাকলে বি, বি থাকলে এ। এখানে যেহেতু এ বি আছে এখানে কিছুই থাকবে না, বুঝতে পারছো। এখানে যেহেতু কিছুই নাই তার মানে এখানে থাকবে এ অ্যান্টিবডি থাকবে, বি অ্যান্টিবডি থাকবে। আবার বলি, এ ব্লাড গ্রুপে এ অ্যান্টিজেন অ্যান্টিবডি বি, বি ব্লাড গ্রুপে বি অ্যান্টিজেন অ্যান্টিবডি এ, এবি ব্লাড গ্রুপে এ অ্যান্টিজেন থাকতে পারে, বি অ্যান্টিজেন থাকতে পারে, অ্যান্টিবডি যেহেতু অ্যান্টিজেন যেহেতু দুইটাই আছে অ্যান্টিবডি থাকবে না। ও ব্লাড গ্রুপে কোনো অ্যান্টিজেন নাই, যেহেতু কোনো অ্যান্টিজেন নাই এ অ্যান্টিবডি থাকবে, বি অ্যান্টিবডি থাকতে পারে, বুঝতে পারছো, দুইটা থাকতে পারে। আচ্ছা এখন আমাদের এই যে এবিও পদ্ধতিতে আমরা কাকে কোন ব্লাড গ্রুপ কাকে রক্ত দিতে পারবে, কোন ব্লাড গ্রুপ কাকে রক্ত দিতে পারবে না সেটা জানবো। দেখো আমাদের এই ব্লাড গ্রুপিংটা কেন জানা দরকার, দেখো কে একজন অ্যাক্সিডেন্ট হইলো, তার রক্ত দরকার, তো কে তাকে রক্ত দিতে পারবে কে দিতে পারবে না এটা কিন্তু অবশ্যই জানা দরকার, ঠিক আছে। মানে যার রক্ত সে নিতে পারবে না, সে যদি রক্ত দেয় সে কিন্তু মারা যাবে, বুঝতে পারছো। কারণ এই যে আমাদের অ্যান্টিবডি যদি এরকম যদি এ অ্যান্টিজেনের সাথে যদি এ অ্যান্টিবডি যদি মেলা যায় রোগী মারা যাবে, বুঝতে পারছো। কারণে আমাদের ব্লাড গ্রুপিংটা জানা খুবই প্রয়োজন। বা আমাদের যে মারা যায় যখন যে ডেলিভারি দিই সেক্ষেত্রে কিন্তু রক্তের প্রয়োজন হয়, ঠিক আছে। তো আমাদের এইসব কাজের জন্যই আমাদের রক্তের বিভিন্ন মানে এই ব্লাড গ্রুপিংটা আমাদের জীবনের সাথেই খুবই গুরুত্বপূর্ণ, আর জানাটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখন দেখো আমরা দেখো এই যে এবি ব্লাড গ্রুপ সে কাকে কাকে দান করতে পারবে, ঠিক আছে। আমরা প্রথমে এগুলা লেখার আগে দেখো সে এবিগুলা কি, যে কোনো ব্লাড গ্রুপ কি করতে পারে, এবিকে দান করতে পারে। এ কারণে এবিকে কি বলা থাকে, সার্বজনীন গ্রহীতা বলা থাকে, ঠিক আছে। তো মানে আর যে কোনো ব্লাড গ্রুপ কি করতে পারে, মানে একটা ব্লাড গ্রুপ আছে সে কি করতে সবগুলো ব্লাড গ্রুপকে কি করতে পারে, রক্ত দান করতে পারে। তো এটা কি বলতো সার্বজনীন দাতা বলা থাকে, এটা কোনটা, ও ব্লাড গ্রুপ, তাই না। তো দেখো এই যে সবগুলা দানের ক্ষেত্রে দেখো এই যে এবি ব্লাড গ্রুপ এবিকেও দান করতে পারে, এ ব্লাড গ্রুপ এবিকেও দান করতে পারে, বি ব্লাড গ্রুপ এবিকেও দান করতে পারে, ও ব্লাড গ্রুপ এবিকেও দান করতে পারে। এ কারণে কি বলা থাকে, তোমার সার্বজনীন গ্রহীতা বলা হয়ে থাকে, বুঝতে পারছো। এই দেখো সব জায়গাতে কি আছে, এবি আছে। এরপর দেখো ও ব্লাড গ্রুপ সে সবাইকে দান করতে পারে। দেখো এই যে এবি ব্লাড গ্রুপ কার কাছ থেকে গ্রহণ করতে পারে, সে
ওর কাছ থেকে গ্রহণ করতে পারে, এ ব্লাড গ্রুপও ওর কাছ থেকে গ্রহণ করতে পারে, বি ব্লাড গ্রুপও ও ব্লাড গ্রুপ থেকে গ্রহণ করতে পারে, ও ব্লাড গ্রুপও কি করে সে ও থেকে নিতে পারে। এ কারণে ও ব্লাড গ্রুপকে কি বলে থাকে, সার্বজনীন দাতা বলা হয়ে থাকে। বুঝতে পারছো? দেখো কি বলা আছে, দেখো আর কি লিখবো, এ ব্লাড গ্রুপ আর কাকে দিতে পারে, এ ব্লাড গ্রুপ যেহেতু আছে সে একে দিতে পারে, সে তার কি দিতে পারে, সে এ ব্লাড গ্রুপকে আবার রক্ত দিতে পারে। বি ব্লাড গ্রুপ সে আবার এ বি এবং বি কু দিতে পারে, বির সাথে বি এরকম মিলাবো। আর ও ব্লাড গ্রুপ দেখো কি করে, সে এ বিকেও দিতে পারে, ও একেও দিতে পারে, বিকেও দিতে পারে, ও ব্লাড গ্রুপকে দিতে পারে, মানে সবাইকে দিতে পারে। এ কারণে কি বলে থাকে, সার্বজনীন দাতা বলা হয়ে থাকে। আর এবি ব্লাড গ্রুপ কার কাছ থেকে গ্রহণ করতে পারে, এর কাছ থেকে গ্রহণ করতে পারে, বির কাছ থেকে গ্রহণ করতে পারে, এবির কাছ থেকেও গ্রহণ করতে পারে। এ ব্লাড গ্রুপ ওর কাছ থেকেও গ্রহণ করতে পারে এবং এর কাছ থেকেও গ্রহণ করতে পারে। বি ব্লাড গ্রুপ ও বি ওর থেকে, দেখো ভাই এখানে দেখো এটা টেকনিক কি, দেখো সব জায়গাতে আমি এবি দিলাম, দানের ক্ষেত্রে গণের ক্ষেত্রে সবগুলোতে ও দিলাম, এর ক্ষেত্রে এবির সাথে তো এবি তো আগে থেকে আছে, এ যুক্ত করলাম, বির সাথে বি যুক্ত করলাম, ওর ক্ষেত্রে কিছু নাই যেহেতু এ বি ও দিলাম। রনের ক্ষেত্রে দেখো সবগুলোতে ও আছে, এটার বিপরীত এবি, ও এর বিপরীতে কি এবি, এবি আমি বসাই দিলাম। আর এর ক্ষেত্রে দেখানো এ দিব, বির ক্ষেত্রে এখানে বি দিব। বুঝতে পারছো? এরকম টেকনিক করে তো মনে রাখতে পারো, যদি কঠিন লাগে। কঠিন না, খুবই সহজ। আচ্ছা এখন দেখো যে আর এস ফ্যাক্টর আছে, আর এস ফ্যাক্টরের এটা আমরা দেখে ফেলি। দেখো দান, এদিকে দান দেওয়া আছে, এদিকে গ্রহণ দেওয়া আছে। আর এই তোমার যে আর এস ফ্যাক্টরে কি হয়, তোমার যে অপজিটিভ ওর ও ব্লাড গ্রুপ ক্ষেত্রে অপজিটিভ ও নেগেটিভ, বির ক্ষেত্রেও দুইটা আছে, বি পজিটিভ বি নেগেটিভ। এর ক্ষেত্রেও কি আছে, এ পজিটিভ এ নেগেটিভ। এ বির ক্ষেত্রেও কি আছে, এ বি পজিটিভ এ বি নেগেটিভ। ঝামেলাটা কোথায় হয়, এখানে নেগেটিভের ক্ষেত্রে হয়ে যায়। ঠিক আছে, পজিটিভের ক্ষেত্রে বেশি ঝামেলা হয় না, তবে নেগেটিভের ক্ষেত্রে কি হয়ে যায়, ঝামেলাটা হয়ে যায়। কারণ মারাও যেতে পারে, ব্লাড গ্রুপটা যদি চেঞ্জ মানে যদি মিল না হয় মারা যায়। ঠিক আছে, আচ্ছা দেখো এই সিরিয়ালে সাজাবো আমরা। প্রথমে দেখো এই যে আমাদের প্রথমে এখানে কি ছিল, এ বি ছিল, পরে এ ছিল, পরে এখানে বি ছিল, পরে ও ছিল। তাহলে এ বি প্লাস এ বি নেগেটিভ, এ প্লাস এ নেগেটিভ, বি প্লাস বি নেগেটিভ, ও প্লাস ও নেগেটিভ। এই সিরিয়ালে সাজাবো। আর এদিকে কি করবো, এটা উল্টা দিকে, ও মাইনাস ও পজিটিভ, বি মাইনাস বি পজিটিভ, এ মাইনাস এ পজিটিভ, এ বি মাইনাস এ বি পজিটিভ। এই অনুসারে সাজাবো। ঠিক আছে, দেখো এখন দেখো এই যে এ বি পজিটিভ, এ বি মানে এ বি ব্লাড গ্রুপ, সে কার কাছ থেকে গ্রহণ করতে পারে, এটা কি, এটা হচ্ছে এবি না, এটা এবি না, এবি কার কাছ থেকে গ্রহণ করতে পারে, সে ওর কাছ থেকে গ্রহণ করতে পারে, এর কাছ থেকে গ্রহণ করতে পারে, বির কাছ থেকে গ্রহণ করতে পারে, এবির কাছ থেকে গ্রহণ করতে পারে। দেখো সবগুলোতে কি আছে, সবগুলোতে টিক চিহ্ন আছে। ঠিক আছে, পজিটিভের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। যখন নেগেটিভ হবে সে পজিটিভের কাছ থেকে কি করতে পারবে না, গ্রহণ করতে পারবে না। তাহলে ও নেগেটিভ আছে, বি নেগেটিভ, দেখো বি নেগেটিভের ক্ষেত্রে করতে পারবে, এ নেগেটিভের ক্ষেত্রে করতে পারবে, এ বি নেগেটিভের ক্ষেত্রে করতে পারবে। কিন্তু পজিটিভের ক্ষেত্রে দেখো কোনো পজিটিভের ঘরে কিন্তু টিক চিহ্ন নাই, মানে কি সে পজিটিভ থেকে নিতে পারবে না। আর এই দুটা কি, এই দুটা হচ্ছে এ পজিটিভ বা এ ব্লাড গ্রুপ, তাই না? এর ক্ষেত্রে দেখো সে কার কাছ থেকে নিতে পারবে, ও এবং এর কাছ থেকে নিতে পারবে, ও এবং এর কাছ থেকে নিতে পারবে। পজিটিভের ক্ষেত্রে দেখো এই যে ও ও ও পজিটিভ ও নেগেটিভ থেকে নিতে পারবে এবং এ পজিটিভ এ নেগেটিভ থেকে নিতে পারবে। আর নেগেটিভের বেলায় পজিটিভ থেকে নিতে পারবে না, শুধুমাত্র নেগেটিভ থেকে নিতে পারবে। তাহলে দেখো এই যে ও নেগেটিভের ক্ষেত্রে নিতে পারবে এবং এ নেগেটিভের কাছ থেকে শুধু নিতে পারবে। বির ক্ষেত্রে দেখো সে ওর কাছ থেকে নিতে পারবে এবং বির কাছ থেকে নিতে পারবে। তাহলে দেখো ও পজিটিভ ও নেগেটিভ নিতে পারবে, বি পজিটিভ বি নেগেটিভ নিতে পারবে। কিন্তু বি নেগেটিভ বলে ব্যতিক্রম, শুধুমাত্র নেগেটিভের কাছ থেকে কি করতে পারবে। আচ্ছা এই এখানে বলিস ও পজিটিভ হবে না, এটা হবে তোমার বি নেগেটিভ, এই দুইটার কাছ থেকে নিতে পারবে। বুঝতে পারছো? আর ও পজিটিভ সে শুধুমাত্র ওর কাছ থেকে নিতে পারবে। তাহলে ও পজিটিভ ও নেগেটিভের কাছে নিতে পারবে, ও নেগেটিভ শুধুমাত্র ওর নেগেটিভের কাছ থেকে নিতে পারবে। ঠিক আছে, এরকম মনে রাখবা, শর্টকাটে কিন্তু মনে রাখবা। ঠিক আছে, আচ্ছা এখানে কি বলতে থাকো, ও ব্লাড গ্রুপে কোন অ্যান্টিবডি থাকে, ও ব্লাড গ্রুপে কোন অ্যান্টিবডি থাকে, ও ব্লাড গ্রুপে এবি অ্যান্টিবডি থাকে, কোন অ্যান্টিজেনে এবি অ্যান্টিবডি থাকে। তো আনসার কোনটা হবে, এটা কিন্তু ভুলে দিও না, এটা কি বোঝায়, এটা বোঝায় অ্যান্টিজেন, এটা কি বোঝায়, অ্যান্টিজেন বোঝায়। ঠিক আছে, এটা অ্যান্টিবডি বোঝায়। ওকে, আশা করি ভাইয়া এগুলো বুঝতে পারছি। তো এখন দেখো ভাইয়া আমাদের 22 নম্বর প্রশ্ন কি বলছে, রহিমের রক্তে অ্যান্টিজেন নেই কিন্তু এবি অ্যান্টিবডি আছে। এটা একটা বহুপদী প্রশ্ন। ঠিক আছে, আমরা যেহেতু ব্লাড গ্রুপিং নিয়ে পড়তেছি, আমরা একই সাথে এটা বহুপদী প্রশ্ন যদি সলভ করি আমাদের কনসেপ্টটা কি হবে, আর একটু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, দেখো রহিমের রক্তে অ্যান্টিজেন নাই, ভাইয়া কোন গ্রুপের অ্যান্টিজেন ছিল না, ও ব্লাড গ্রুপের কোনো অ্যান্টিজেন ছিল না। এখন দেখো অ্যান্টিবডি
দুইটাই আছে, এ অ্যান্টিবডি আছে, বি অ্যান্টিবডি আছে, তার মানে কি এটা ও ব্লাড গ্রুপ। কোনটা মানে এটা ও ব্লাড গ্রুপ, ঠিক আছে আমরা বুঝে ফেললাম। দেখো রক্ত নিতে পারবে এবি গ্রুপ থেকে, রক্ত নিতে পারবে এবি গ্রুপ থেকে। দেখো এই যে ও ব্লাড গ্রুপ শুধুমাত্র ও ব্লাড গ্রুপ থেকে রক্ত নিতে পারবে, আর কারো কাছ থেকে রক্ত নিতে পারবে না। তার মানে কি এটা আমাদের ভুল। রক্ত নিতে পারবে ও গ্রুপ থেকে, দেখো ও ব্লাড গ্রুপ শুধুমাত্র ও ব্লাড গ্রুপ থেকে রক্ত নিতে পারবে, তার মানে এটা সত্য। রক্ত দিতে পারবে সব গ্রুপকে, দেখো রক্ত দিতে পারবে সব গ্রুপকে, দেখো সে এবি কেও দিতে পারে, এ কেও দিতে পারে, বি কেও দিতে পারবে, ও কেও দিতে পারবে, তার মানে কি 2 আর 3 আনসার। বুঝতে পারছো? আচ্ছা এরকমই অনেক প্রশ্ন আসে তোমাদের, বহুপদী প্রশ্ন বলো বা যে এক প্রশ্ন অনেক অনেক আসছে, ঠিক আছে? আশা করি আমরা এগুলো সলভ করতে পারবো। শোষণের পর অবশিষ্ট খাদ্য, শোষণের পর অবশিষ্ট খাদ্য গুড় আলুতে কোথায় জমা হয়? শোষণের পর অবশিষ্ট খাদ্য গুড় আলুতে কোথায় জমা হয়? দেখো তোমাদের বইয়ে প্রথম দিকে দেওয়া আছে গুড় আলুতে কোথায় সঞ্চিত হয়? কাণ্ডে সঞ্চিত হয়। গুড় আলু বললে কাণ্ড, মিষ্টি আলু বললে মূল। গুড় আলু বললে কাণ্ড, মিষ্টি আলু বললে মূল। মূলে কোনটা? মিষ্টি আলু। আর পাতা যদি বলে ঘৃতকুমারী। ঠিক আছে, একটু মনে রাখবা, একটু মনে রাখার জিনিস গুরুত্বপূর্ণ, এটা আমি দিয়ে দিলাম। HIV কোন রক্তকণিকার ক্ষতি সাধন করে? দেখো আমাদের যে এইডস হয় না, এই যে এইডস এর জন্য কোন ভাইরাস দায়ী? তোমার এই HIV ভাইরাসও দায়ী, ঠিক আছে? তো দেখো HIV কি করে, তোমার যে আমাদের যে শ্বেত রক্তকণিকা, আমাদের যে রোগ প্রতিরোধে যে আমাদের শ্বেত রক্তকণিকা যে ভূমিকা রাখে, সেটাকে কি করে? সে ক্ষতি সাধন করে, ঠিক আছে? লিম্ফ মানে কি ভাইয়া? এটা হচ্ছে লসিকা, ঠিক আছে? লসিকা। কোনটি রক্তকে রক্তবাহিকার মধ্যে জমাট বাঁধতে প্রদান করে? কোনটি রক্তকে রক্তবাহিকার মধ্যে জমাট বাঁধতে প্রদান করে? দেখো আমাদের শ্বেত রক্তকণিকার মধ্যে শ্বেত রক্তকণিকা দুই ভাগে ভাগ করা যায়, গ্রেনিউলোসাইট এবং এ গ্রেনিউলোসাইট। গ্রেনিউলোসাইট মানে কি? দানাদার। আর এ গ্রেনিউলোসাইট মানে কি? অদানাদার। গ্রেনিউলোসাইটের মধ্যে তিনটা ছিল, ইউসিনোফিল, তারপরে নিউট্রোফিল, বেসোফিল। আর এই গ্রেনুলোসাইটের মধ্যে ছিল মনোসাইট এবং লিম্ফোসাইট। এই যে তোমার গ্রেনুলোসাইটের মধ্যে তোমার যে বেসোফিল ছিল না, এই বেসোফিলের মধ্যে কি থাকে? হেপারিন, হিস্টামিন থাকে, ঠিক আছে? এই হেপারিনটা কি করে? তোমার রক্তবাহিকা জমা বাঁধতে প্রদান করে। তাহলে হেপারিন নাই, বেসোফিল আছে, কারণ বেসোফিলের মধ্যে কি থাকে? তোমার হেপারিন থাকে। এই হেপারিনটা কি করে? তোমার রক্ত জমা বাঁধতে সাহায্য করে, কারণে আনসার কোনটা হবে? বেসোফিল হবে, ঠিক আছে? এর মধ্যে মনোসাইট কি করে? মনোসাইট ফেগোসাইটোসিস ঘটায়। লিম্ফোসাইট, নিউট্রোফিল কি করে? এটা ফেগোসাইটোসিস ঘটায়, ঠিক আছে? আশা করি আমরা এগুলো বুঝতে। আমরা 26 নম্বর প্রশ্নে কি বলা আছে? সাধারণত সুস্থ অবস্থায় হাতের কবজিতে পালস এর মান প্রতি মিনিটে কত? পালসের মান প্রতি মিনিটে কত, ঠিক আছে? আমাদের হাতের কবজিতে পালসের মান প্রতি মিনিটে কত? এটা বলছে, এটা মুখস্থ টাইপের, একটু আমাদের 70 দেওয়া আছে, 70টা তোমরা দিয়ে দেবা। সিকিউ ক্লাস এটা কিভাবে বের করে সেটা আমরা দেখবো, ঠিক আছে? তো এমসিকিউ ক্লাসে দেখার দরকার নেই, পালসের মান করতে আছে প্রতি মিনিটে 70, এটা বলে দেবো তোমাদের। এটা এই প্রশ্নটা তোমাদের বোর্ড পরীক্ষাতেও আসছে এবং স্কুলের যে পরীক্ষাগুলোতেও কিন্তু এটা আসছে, গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এখন দেখো লিউকেমিয়া হলে কোনটি অস্বাভাবিক মাত্রা উৎপন্ন হয়? আচ্ছা আমরা কিছু জিনিস জানি। পলিসাইথেমিয়া, পলিসাইথেমিয়া, অ্যানিমিয়া, পলিসাইথেমিয়া, অ্যানিমিয়া। আর কি জানবো? লিউকোসাইটোসিস, লিউকোসাইটোসিস। এরপরে জানবো লিউকোপেনিয়া। আর এই যেখানে দেওয়া আছে লিউকেমিয়া, লিউকেমিয়া। এই 5টা শব্দ আমাদের জানতে হবে, ঠিক আছে? দেখো পলিসাইথেমিয়া মানে কি? আরবিসির পরিমাণ যদি বাড়ে, আরবিসির পরিমাণ যদি বাড়ে সেটাকে বলা যায় পলিসাইথেমিয়া। অ্যানিমিয়া মানে কি? আরবিসির পরিমাণ স্বাভাবিকের তুলনায় কম। পলিসাইথেমিয়া মানে কি? লোহিত রক্তকণিকার পরিমাণ যদি স্বাভাবিকের চেয়ে যদি বেশি হয়ে যায় সেটাকে বলা হয় পলিসাইথেমিয়া।
অ্যানিমিয়া মানে কি, লোহিত রক্তকণিকার পরিমাণ যদি আমাদের দেহের রক্তে স্বাভাবিকের তুলনায় যদি কম হয়ে যায় সেটাকে বলা থাকে অ্যানিমিয়া বা রক্তাল্পতা, রক্তস্বল্পতা। ঠিক আছে, এটাকে অ্যানিমিয়া বলা থাকে। লিউকোসাইটোসিস মানে কি? লিউকোসাইটোসিস মানে হচ্ছে শ্বেত রক্তকণিকা যদি বেড়ে যায়, আমাদের দেহে যদি শ্বেত রক্তকণিকার পরিমাণ কত 4 থেকে 11,000 না, এর যদি বেড়ে যায় সেটাকে বলা থাকে লিউকোসাইটোসিস। তার মানে কি লিখতে পারি, WBC যদি বেড়ে যায় সেটাকে বলা থাকে লিউকোসাইটোসিস। লিউকোপেনিয়া মানে কি, WBC পরিমাণ কমে যাবে, WBC পরিমাণ কি হয়ে যাবে সেখানে, কি বললাম, লিউকোসাইটোসিসে শ্বেত রক্তকণিকার পরিমাণ বেড়ে যাওয়া। আর লিউকোপেনিয়া মানে কি, WBC পরিমাণ কমে যাওয়া। লিউকেমিয়া, লিউকেমিয়া মানে কি, লিউকেমিয়া মানে হচ্ছে WBC পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া। WBC পরিমাণ কি হয়ে যাবে, অস্বাভাবিক বেড়ে যাবে। এটা কি ক্যান্সারের লক্ষণ, তখন কি হয়ে যায়, তো ক্যান্সার হয়ে গেছে। ঠিক আছে, তাহলে দেখো পলিসাইথেমিয়া মানে কি, লোহিত রক্তকণিকা বেড়ে যাওয়া। অ্যানিমিয়া মানে কি, লোহিত রক্তকণিকার পরিমাণ কমে যাওয়া। লিউকোসাইটোসিস, শ্বেত রক্তকণিকার পরিমাণ বেড়ে যাওয়া। লিউকোপেনিয়া, দেখো কি আছে এখানে, পেনিয়া, পেনিয়া, পেনিয়া মানে কি কমে যাওয়া। এরপরে লিউকেমিয়া, কেমিয়া অস্বাভাবিক হারে বেড়ে যাওয়া, এটা কি ক্যান্সারে, এটা হলে এরকম হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো লিউকেমিয়া হলে কোনটি অস্বাভাবিক মাত্রা উৎপন্ন হয়, WBC উৎপন্ন হয়। রক্তের কাজ হলো, এই যে বহুপদী প্রশ্নগুলো, রক্তের কাজ হলো বজ্র পদার্থ নিষ্কাশন, হ্যাঁ আমরা দেখছি। তারপরে সমতা রক্ষা, হ্যাঁ এটাও দেখছি। খাদ্যসার পরিবহন, এটাও আমরা দেখছি। বা ওই যে তোমার যে তাপমাত্রা সমতা, হ্যাঁ বলা আছে। এবং ওই যে অক্সিজেন পরিবহন, কার্বন ডাইঅক্সাইড অপসারণ, এগুলো দেখছি, তাই না, বিভিন্ন কাজ আছে। আচ্ছা 29 প্রশ্নে কি বলছে, প্রশোধনের বাহ্যিক প্রভাব। দেখো প্রশোধনের প্রভাব কিন্তু দুই ধরনের ছিল, বাহ্যিক প্রভাব এবং অভ্যন্তরীণ প্রভাব। অভ্যন্তরীণ প্রভাবের মধ্যে ছিল তোমার যে পত্রের সংখ্যা, পত্ররন্ধ্র, এরপরে কি আছে পত্রফলকের আয়তন, এই জিনিসটা ছিল। আর বাহ্যিক প্রভাবের মধ্যে কি ছিল, তাপমাত্রা ছিল, বায়ুর আর্দ্রতা ছিল, আলো ছিল, এগুলো ছিল, তাই না। কেন প্রশোধনের বাহ্যিক প্রভাব কোনটা, আপেক্ষিক আর্দ্রতা। হ্যাঁ, এই আপেক্ষিক আর্দ্রতার সাথে কি ব্যস্তানুপাতিক, আপেক্ষিক আর্দ্রতা বাড়লে প্রশোধন কি হবে, কমবে, ব্যস্তানুপাতিক। কিন্তু এটা সত্য। পত্রের সংখ্যা না, এই এটা এটা কিন্তু অভ্যন্তরীণ, পত্রের সংখ্যা এটা কিন্তু অভ্যন্তরীণ প্রভাব, এটা কি অভ্যন্তরীণ প্রভাব। তাপমাত্রা, তাপমাত্রা বাড়লে কি হয়, তাপমাত্রা বাড়লে প্রশোধনও বাড়ে, এটা কি, এটা হচ্ছে সমানুপাতিক। এগুলো কিন্তু আমরা আগে থেকে আসছি, তাই না। আনসার কোনটা হবে, 1 আর 3 হবে আনসার। তবে এখন দেখো মানে 30 নম্বর প্রশ্ন কি বলছে, উচ্চ রক্তচাপ সৃষ্টিতে ভূমিকা রাখে কোনটি। দেখো উচ্চ রক্তচাপ মানে কি, আর দেখো আমাদের যে আমরা পড়ছিলাম না কোলেস্টেরলের মধ্যে তোমার LDL ছিল, HDL ছিল, তাই না। HDL মানে হাই ডেন্সিটি লিপোপ্রোটিন, এরপরে LDL এর মধ্যে ছিল লো ডেন্সিটি লিপোপ্রোটিন, তাই না। এমন দেখো এই যে LDLটা, এই LDLটা হইতেছে কি, এই LDLটা হইতেছে উচ্চ রক্তচাপ সৃষ্টিতে ভূমিকা রাখে। ঠিক আছে, আচ্ছা এখন এই যে রক্তচাপ জিনিসটা কি, রক্তচাপকে কি বলা হয়, রক্তচাপকে বলা হয় ব্লাড প্রেশার বা রক্তচাপ, তাই না। দেখো এই যে আমাদের যে রক্ত প্রবাহের সময় যে ধমনীর গায়ে যে চাপের সৃষ্টি হয়, ধমনীর গায়ে যে চাপের সৃষ্টি হয় সেটাকে বলা হয় থাকে রক্তচাপ। ঠিক আছে, এখন এই যে রক্তচাপ মাপক যন্ত্র, রক্তচাপ মাপক যন্ত্র, এটার নাম কি, এটার নাম হচ্ছে স্ফিগমোমেমো, এটার নাম হচ্ছে স্ফিগমোম্যানোমিটার, ম্যানোমিটার, এটা হচ্ছে রক্তচাপ মাপক যন্ত্র, মাপক স্ফিগমোম্যানোমিটার। ঠিক আছে, তোমাদের এখন আমি এই যন্ত্রটা দেখাবো। দেখো এই যে এটাকে, এটা হইতেছে এই যে আমাদের রক্ত কি, ব্লাড প্রেশার, রক্তচাপ মাপক যন্ত্র, এটার নাম হইতেছে কি, স্ফিগমোম্যানোমিটার। ঠিক আছে, এটাকে এভাবে হাতের মধ্যে এভাবে লাগানো হয়, লাগিয়ে কি করে, এই যে ডাক্তার এরকম দেখে না, তোমার হাতের মধ্যে লাগানো থাকবে এবং ডাক্তার এরকম লেখা থাকে, এভাবে লেখা থাকে, বিভিন্ন রেঞ্জ এখানে তোমার দাগ দেওয়া আছে। ঠিক আছে, এভাবে ডাক্তার করে তোমার পুশ করে কি করে তোমার ব্লাড প্রেশার কতটুকু সে জানতে পারে। ঠিক আছে,
এখন দেখো এই যে যন্ত্রটা, এই যন্ত্রটার নাম হইতেছে স্টেথোস্কোপ। আমাদের বানানটা লিখে দেই, স্টেথোস্কোপ। ঠিক আছে, এই যে যন্ত্রটা কি করে, কানের মধ্যে এরকম লাগানো থাকে। এরপর তোমার কি করে, তোমার হার্টবিট শুনে, হৃৎপিণ্ডের আওয়াজ শোনা যায়, ফুসফুসের আওয়াজ, মানে বিভিন্ন, তারা কি করে এভাবে তারা দেখে, তাই না? আমাদের ব্লাড প্রেশারটা কীরকম সেভাবে দেখে। আর এই দুইটা, এই স্টেথোস্কোপ এবং এই যে তোমার স্ফিগমোমিটার, এই দুইটার মাধ্যমে কি করে ডাক্তাররা তোমার ব্লাড প্রেশার মাপে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো তোমার এই যে এটা কি কিসের মাধ্যমে দেখে, দেখো এই যে স্ফিগমোমিটার, এই যেটা এটা কি স্ফিগমোমিটার, এটা কি করে, এই যন্ত্র দিয়ে ডায়াস্টলিক এবং স্টোলিক এই চাপ দেখে রক্তচাপ নির্ণয় করে। ঠিক আছে, এখন দেখো আমরা সিস্টোলিক চাপ এবং ডায়াস্টলিক চাপ মানে কি বোঝায়। সিস্টোলিক চাপ হইতেছে দেখো ভেন্ট্রিকলের সংকুচন, এই যে আমাদের নিলয় ছিল না, নিলয়কে ভেন্ট্রিকল বলা থাকে। এই ভেন্ট্রিকল যখন সংকুচন হবে তখন কি করে, এই অবস্থায় রক্তচাপটা বেশি থাকে। আর ডায়াস্টলিক চাপ মানে কি, যে ভেন্ট্রিকলটা যখন প্রসারিত হবে, সংকুচনকে বলা হয় সিস্টোলিক চাপ, প্রসারণ হলে তাকে বলা হয় ডায়াস্টলিক চাপ। এই সংকুচনের সময় কি থাকে, রক্তচাপটা বেশি থাকে, সেটাকে বলা থাকে সিস্টোলিক চাপ। আর যখন ভেন্ট্রিকলটা যখন প্রসারিত হবে বা নিলয়টা যখন প্রসারিত হবে তখন কি থাকে, রক্তচাপটা সর্বনিম্ন থাকে, এটাকে বলা থাকে ডায়াস্টলিক চাপ। এখন এই যে সিস্টোলিক চাপের, এই যে সিস্টোলিক চাপের রেঞ্জটা কত হয়, রেঞ্জটা হয় তোমার 100 থেকে 139 মিলিমিটার পার চাপ। ঠিক আছে, আর ডায়াস্টলিক চাপ, এই ডায়াস্টলিক চাপের রেঞ্জটা কত হয় তোমার 60 থেকে 60 থেকে 89, 60 থেকে 89 পার চাপ। এটার গড় মান হইতেছে কত, 80 মিলিমিটার পার চাপ। আর এটা ক্ষেত্রে কত, 120 মিলিমিটার পার চাপ গড় মান। ঠিক আছে, এই সিস্টোলিক চাপের মান কত, 100 থেকে 139 হয়ে থাকে, গড় মান কত 120 আদর্শ মান ধরা হয়। আর ডায়াস্টলিকের ক্ষেত্রে কত, 80। ঠিক আছে, তো আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি তোমার রক্তচাপটা কত, আদর্শ মান কত, এটার রক্তচাপের আদর্শ মান কত, 120/80 মিলিমিটার পার চাপ। এটার বেশি হলে এটাকে উচ্চ রক্তচাপ বলে এবং কম হলে কি বলে, নিম্ন রক্তচাপ বলে। ঠিক আছে, এখন দেখো ওই যে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন, উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন এটা কি হয়, রক্ত স্বাভাবিক সীমার উপরে থাকলে উচ্চ রক্তচাপ বলে। এটাকে নিরবঘাতকও বলা হয়ে থাকে। হৃদরোগ এবং স্ট্রোকের কারণ, হৃদরোগ ওই যে তোমার হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের কারণ কি, এই তোমার উচ্চ রক্তচাপ। ঠিক আছে, আচ্ছা এগুলো সব কিন্তু তোমার বই দেওয়া আছে। এখন এই যে উচ্চ রক্তচাপ কেন হয়, কারণ দেখো তোমাদের যদি বাবা মায়ের যদি থাকে, তোমার বাবা মায়ের যদি তোমার এরকম যদি তোমার উচ্চ রক্তচাপ থেকে থাকে, তোমার ক্ষেত্রেও এরকম আসতে পারে। ঠিক আছে, তোমারও হতে পারে এবং বিভিন্ন টেনশনের কারণে হয়, অতিরিক্ত টেনশনের কারণে হয়। আর যারা ধূমপান পান করে তাদের ক্ষেত্রেও এরকম হয়ে থাকে। আর দেহের ওজন বেশি হলে, বেশি ওজন হয়ে যায় আমাদের, এবং লবণ এবং চর্বিযুক্ত খাবার বেশি খেলে। আচ্ছা, পরিবারের কারো ডায়াবেটিস বা কোলেস্ট্রল যদি থাকে, পরিবারের যদি কারো যদি ডায়াবেটিস বা কোলেস্ট্রল থাকে, তাহলে সেক্ষেত্রে তোমারও হইতে পারে। ঠিক আছে, কারণ সন্তান প্রসবের সময় নাকি ডেলিভারির সময় খিঁচুনি রোগের কারণে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, সন্তান প্রসবের সময় খিঁচুনি রোগের কারণেও হইতে পারে। ঠিক আছে, আচ্ছা আর নিম্ন রক্তচাপ এটাকে বলে থাকে হাইপোটেনশন। হাইপারটেনশন মানে কি, উচ্চ রক্তচাপ, আর হাইপোটেনশন মানে কি, নিম্ন রক্তচাপ। ঠিক আছে, তো আমরা আশা করি এগুলা বুঝতে পারছি। ধন্যবাদ সবাইকে।